পিপিটি গুলো? কি একজন একটু বলো তো, হ্যাঁ পিপিটি গুলো কি হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, আমি যদি আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে, মানে আমি যদি নতুন নতুন কোনো ছবি দেখাতে চাই, ধরো সাপোজ আমি টাইপ করছি, 1 মিনিট। যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে যে যেটা লিখছি আমি, দেখা যাচ্ছে হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো ফাইন। আহ আচ্ছা, কয়েকটা ছবি একটু চটচট করে একটু দেখিয়ে দিই যেগুলো লাগবে। আহ 1 সেকেন্ড। আচ্ছা, এইটা হচ্ছে গ্রেট এক্সিবিশন 1851। যে এক্সিবিশনটার কথা আমি বলছিলাম আগের দিন, যেখানে পুরো বিভিন্ন রকমের গ্যাজেটস অর্থাৎ যন্ত্রপাতিকে এক্সিবিট করা হয়েছিল, যেটাকে অনেকেই ব্যাখ্যা করে যে ফার্স্ট আমরা দেখছি এরকম যে ইংল্যান্ডে এক্সিবিশন শব্দটার সাথে সাধারণত আর্ট অ্যাসোসিয়েটেড। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। তোমার 1 সেকেন্ড, ছবিটা আসুন। মোটামুটি 12 হয়ে গেছে, তাহলে আর ধরে নেওয়া যায় আর বিশেষ হবে না তো। আমি, আচ্ছা, তোমরা এই পিকচারটা দেখতে পাচ্ছ গ্রেট এক্সিবিশনে ছোট করে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের এই ছবিটার দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কি ধরনের 1 সেকেন্ড, আওয়াজটা তো বেশি। হ্যাঁ, দেখো কি ধরনের এইগুলো দেখানো হচ্ছে, দেখো এগুলোর দিকে তাকাও। বিভিন্ন টাইপস অফ ওয়াচ, নতুন রকমের গাড়ি, কয়েকটা দেখো নতুন টাওয়ার। ইট গিভস এ সেন্স যে কি ধরনের চেঞ্জ মিড ভিক্টোরিয়ান সোসাইটিতে আস্তে আস্তে আসছিল। এই এক্সিবিশন এবং এটার সাথে আমরা কম্পেয়ার করি 1910 এর এক্সিবিশন, যেটা দেখে ভার্জিন উলফ কথাটা বলেছিল। 1 সেকেন্ড। আচ্ছা, এখনো কেউ জয়েন করছে? ইয়েস, 1910 এর যেটা এক্সিবিশন, ওটার কোনো ক্লিয়ার ছবি দেখছি না। ওটা তো জাস্ট বিল্ডিংটার ছবি। পেন্টিং গুলো দেখানো হচ্ছে যে রজার ফ্রাইয়ের পেন্টিং গুলো। আচ্ছা, 1910 এর এক্সিবিশনটার কোনো ছবি আসছে যেখানে নেই। এনিওয়ে, সো এই দুটো এক্সিবিশনের ডিফারেন্ট, মানে এই দুটো এক্সিবিশনকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ হচ্ছে একটা থেকে আমরা স্টার্ট অফ দ্য মেশিনেশন, অর্থাৎ ভিক্টোরিয়ান সোসাইটি যেটা বলার চেষ্টা করছে যে আমরা কনস্ট্যান্টলি কিভাবে মেশিনে টার্ন হচ্ছি। উই আর অলসো বিকামিং ডিপেন্ডেন্ট অন মেশিন, এন্ড নট জাস্ট ডিপেন্ডেন্ট অন মেশিন, আমরাও ইটসেলফ মেশিন হয়ে উঠছি। এবং এটা তোমরা খুব ভালো করে যে কোনো আমি তোমাদেরকে জাস্ট দু একটা জিনিস বলে দিচ্ছি। ধরো ইউটিউবে, তোমরা যদি পারো ইউটিউবে দেখি সিনেমাটা আছে কিনা। 1 সেকেন্ড। ভার্জিনিয়া উলফের সিনেমা। দাঁড়াও, আচ্ছা, আমি একটা লিঙ্কটা শেয়ার করে দেবো। হ্যাঁ, হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, আর তোমাদের এই সেটা দা আওয়ার্স, এই দুটো সিনেমা আমি শেয়ার করে দেবো, দেখছি আছে।
দেখি ওটা ট্রেলার, যদিও এক সেকেন্ড, ট্রেলারটা তোমরা কি ট্রেলারের সাউন্ড শুনতে পাবে? এক সেকেন্ড দেখো তো শুনতে পাচ্ছ কিনা সাউন্ড। হ্যাঁ স্যার পাচ্ছি পাচ্ছি। স্যার। She's writing. This is Dalloway's. She would buy the flowers. Mrs. Dalloway said she would buy the flowers herself. Sally, I think I'll buy the flowers myself. 3 different women. This life, it's what I've always wanted. I had an idea of our happiness. Each living a lie. I wish, for your sake, Leonard, I could be happy in this quietness. Each putting someone else's life Good morning, Mrs. Dalloway. first. That is what we do. That is what people do. They stay alive for each other. What about your own life? Just wait till I die. You'll have to think of yourself. Mom, what's happening? He gives me that look to say your life is so trivial. It only matters if you think it's true. My life has been stolen from me. Virginia, you have an obligation to your own sanity. I am attended by doctors everywhere. I am attended by doctors who inform me of my own interests. Baking a cake for Daddy to show him that we love him. Otherwise, he won't know we love him. That's right. I don't know what's happening. I seem to be unraveling. Come to bed, Laura Brown. I remember one morning getting up at dawn. There was such a sense of possibility. And I remember thinking to myself, this is the beginning of happiness. I have lost those feelings forever. Mommy, I love you. Don't worry, honey. Everything's fine. You're my guy. To look life in the face. To know it for what it is. To love it for what it is. It is the right of every human being. Yes, so that's it. এই সিনেমাটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাবাউট ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফ এখানে রয়েছে, নিকোল কিডম্যানের চরিত্রটা হচ্ছে ভার্জিনিয়া উলফ। সে এই সময় সেটা লিখছে, মিসেস ড্যালওয়ে লিখছে, এবং মিসেস ড্যালওয়ে লেখার সময় ওর কি ধরনের তোমার চিন্তা ছিল মাথায়, কি কি জিনিসকে ইনফ্লুয়েন্স করেছিল, এবং সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে টোটাল সিনেমাটার মধ্যে যে কিভাবে মিসেস ড্যালওয়ের লাইফ আর কিভাবে ভার্জিনিয়া উলফের লাইফ কনভার্জ করে যাচ্ছে। So it's not just about crisscrossing, one is crisscrossed with the other, that's not the case. But actually two lives are basically collapsing, converging, and that is the best part of the cinema. এবং there is a particular scene at the towards the very end যেখানে ভার্জিনিয়া উলফ is thinking about committing suicide. So ভার্জিনিয়া উলফ বলছে যে should I commit the suicide or should I kill Mrs. Dalloway? দেখো মিসেস ড্যালওয়ের লাস্ট সিনটা যদি তোমরা মিসেস ড্যালওয়ে কখনো পড়ো, এবার শেষে এরকম আছে একটা সিন যেখানে she wants to commit the suicide because she is feeling that this life has nothing to offer, it is so dull, it is so boring, so she wants to commit the suicide. এবং সেই সিনটাতে দেখবে হঠাৎ করে ওই সময়টাতে জানতে পারছে যে ওই তোমার ওই চরিত্রটি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আর্মি থেকে এসেছে, সেই চরিত্রটি দেখা যাচ্ছে হঠাৎ করে সে সুসাইড করছে, এই নিউজটা ওর কাছে আসছে। এবং তখন মিসেস ড্যালওয়ে না নিউজটা শুনে এমন একটা রিয়াকশন হচ্ছে, ও আর নিজে সুসাইড করছে না, সো একজনের সুসাইড ওকে কিভাবে রক্ষা করে দিচ্ছে। সো পাশের বাড়ির একজন কেউ মারা যাচ্ছে এবং সেই নিউজ ওর যেই আসছে, শি ইজ ইন এ ওয়ে নট কমিটিং দ্য সুসাইড। এই সিনেমায় যেটা দেখাচ্ছে সেটা হলো মিসেস ড্যালওয়ে কিভাবে মিসেস ড্যালওয়ে বলছি, ভার্জিনিয়া উলফ কিভাবে নিজে সুসাইড করে মিসেস ড্যালওয়েকে রক্ষা করে দিচ্ছে। লাস্ট সিনটা হচ্ছে অ্যাবাউট ভার্জিনিয়া সুসাইড, অসাধারণ একটা ভয়ঙ্কর পোয়েটিক একটা সিন। সো আমার মনে হয় এই সিনেমাটা দেখলে, সিনেমাটার পজ, সিনেমাটার পয়েজ, সিনেমাটার সাইলেন্স দেখলেই না মডার্নিজমটা বুঝতে পারবে যে লিটারারি মডার্নিজম বা অ্যাটলিস্ট মডার্নিজম ইন লিটারেচার বলতে কি। সো মডার্নিজম ইন লিটারেচার বলতে খুব সিগনিফিকেন্টলি যে সিনেমাটা যেটা শো করবে, দিস লোনলিনেস, these characters are in loneliness
কালকে একটা আমার কনফারেন্স ছিল বলে আমি তোমাদের ক্লাস নিইনি, সেখানে আমি যেটা নিয়ে করছিলাম একটা ফ্রয়েডের একটা নিয়ে, তো সেটাই আমি দেখছিলাম যে ফ্রয়েড যে দুটো পার্টিকুলার দিয়েছে আমাদেরকে, দুটো পার্টিকুলার অপটিক দিয়েছে যেটার মধ্যে দিয়েও মডার্ন ওয়ার্ল্ডকে ডেসক্রাইব করার চেষ্টা করছে। একটা হচ্ছে নিউরোটিক আর দ্য নিউরোসিস, আর একটা হচ্ছে হিস্টেরিয়া। হিস্টেরিয়া ওয়ার্ডটা আই গেস তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার। হিস্টেরিয়া মানে হচ্ছে প্রচন্ড আনন্দ, প্রচন্ড হ্যাপিনেস, এবং যার ফলে তুমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছো না, হিস্টেরিয়া। আরেকটা হচ্ছে নিউরোসিস, দ্যাট ইজ যেটা আমরা ভার্জিনিয়া উলফের চরিত্রগুলোর মধ্যে বারবার দেখতে পাবো। শুধু ভার্জিনিয়া উলফ কেন, মানে লরেন্স বলো, জয়েস বলো, বারবার এই ক্যারেক্টারগুলোর মধ্যে এই নিউরোটিক এলিমেন্টটা ভীষণ দেখতে পাবো। না, ফ্রয়েড বলছে দুটোই অ্যাকচুয়ালি উঠে আসছে কিন্তু একটা ওয়ান সিঙ্গল জায়গা থেকে। সেটা কি? উই নো নট হোয়াট উই মেক। এক সেকেন্ড, আবার কে জয়েন করছে? লাইনটা বলছে, ফ্রয়েড বলছে, উই আর হ্যাপি অফ হোয়াট উই নো নট, we are happy of what we know not and what we wish not। মানে যেটাকে খুব এত ইন্টারেস্টিং লাগছিল আমার ওই জায়গাগুলো পড়তে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমে, যে মানে ফ্রয়েড বলতে চাইছে আমরা যেটাতে হ্যাপি হই সেটা আমি উইশ করি না। সাপোজ আমি হ্যাপি হচ্ছি লেটস সে আজকে বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা মেরে, কিন্তু আমি দেখা যাচ্ছে আমি ওটা বাইরে বাইরে হ্যাপি, বাট উইদিন মি আই এম নট হ্যাপি, বিকজ আমি ওটাতে আমি হ্যাপি হব না, কিন্তু তাও আমি ওটাতে হ্যাপি হওয়ার চেষ্টা করছি। এবং এই যে কোথাও একটা ইনকমপ্লিটনেস, এখান থেকে নিউরোসিসের জন্মটা, এখান থেকে হিস্টেরিয়ার জন্ম। প্রচন্ড হিস্টেরিয়া, তুমি একবারে একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে এত আনন্দে মেতে উঠছো যে তুমি একটা সময়ের পর নিজের উপর নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলছো। কতটা সাজবে, কতটা খাবে, কতটা ছবি তুলবে, কতটা চিৎকার করবে, ইউ ইভেন ডোন্ট নো ওয়াই। কেন এরকম হিস্টেরিয়া হয়? কারণ হিস্টেরিয়া হয় বিকজ উই নো নট হোয়াট উই মেক, সরি, উই নো নট হোয়াট মেক্স আস হ্যাপি। আমরা জানি না কোনটা আমাদেরকে হ্যাপি করে, কিন্তু তারপর সেটাকে আমরা হ্যাপিনেস ধরে নিয়ে চেষ্টা করি সেটাতে হ্যাপি হওয়ার। এইগুলোকে ফ্রয়েড না ব্যাখ্যা করছে হিস্টেরিয়া হিসাবে। এবং নিউরোসিসটা কেন আসছে? নিউরোসিসটা খুব অবভিয়াসলি আসবে তোমার মধ্যে যখন তুমি এমন কিছু নিয়ে হ্যাপি হওয়ার চেষ্টা করছো যেটা নিয়ে অ্যাকচুয়ালি তুমি হ্যাপি হতে পারো না। এবং এখানটাতে ফ্রয়েড আলোচনা করছে নেইবার। ও একটা সুন্দর শব্দ ইউজ করছে, নেবেন্স, যেটা মানে হচ্ছে নেইবার। নেইবার মানে হচ্ছে তোমার পাশের বাড়ি, বুঝতেই পারছো, রাইট? সো দেখবে তোমার নেইবার এখানে পাশের বাড়ি হতে পারে, নেইবার তোমার পাশের বেঞ্চে বসা ছাত্রটি হতে পারে, নেইবার তোমার একটা ক্লাসমেট হতে পারে, এনিবডি কুড বি নেইবার। নেইবার মানে একজন আদার, খুব সিম্পল ওয়েতে বলতে গেলে আমি একজন সেলফ, আমার একটা আদার রয়েছে, রাইট? তো ফ্রয়েড বলছে কতটা আমরা আদারকে দিয়ে নিজেদের হ্যাপিনেসকে খুঁজি। আদারকে কি হিসাবে দেখি? আদারের কাছে সমস্ত কিছু আছে যেটা আমার কাছে নেই। এটা এক রকমের হ্যাপিনেস খোঁজা। সেটা কি? আদারের কাছে সাপোজ আদার খুব প্রচুর টাকা আছে, আদারের ব্যাকগ্রাউন্ড খুব বড় লোক, আদাররা প্রতি বছর কোথাও একটা বিদেশে ট্যুর করতে চায়, আদাররা ধরা যাক খুব দামি দামি ফোন ইউজ করে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার মধ্যে একটা সেন্স অফ নাকে তৈরি করছে। অর্থাৎ আমার ওটা নেই, ওর ফোন আছে আমার নেই, ওর প্রচুর পয়সা আছে আমার নেই, ও প্রতি বছর বিদেশ ঘুরতে যায় আমি যাই না, ওরা প্রচুর জায়গায় ঘুরতে যায় বা প্রচুর বড় রেস্টুরেন্টে খেতে যায়, আমরা যাই না। সো ইউ আর বেসিক্যালি মেজারিং ইয়োর সেলফ থ্রু দ্য আইজ অফ ইয়োর আদার, রাইট? থ্রু দ্য আইজ অফ ইয়োর নেইবার। এখন তুমি যদি নিজেকে সারাক্ষণ তোমার নেইবারের চোখ দিয়ে চেনো, যেটা তার অবভিয়াসলি যেটা হবে সেটা হলো তুমি অ্যাকচুয়ালি কোনোদিনই হ্যাপি হতে পারবে না। কারণ তুমি হ্যাপিনেস বলতে এমন একটা জিনিসকে মিন করছো সেটা তুমি নও। তুমি হ্যাপিনেস বলতে মিন করছো তোমার নেইবারের বিদেশ ঘোরা। তুমি তো বিদেশ ঘুরছো না, কিন্তু তুমি ওটাকে হ্যাপিনেস বলে মিন করছো। অর্থাৎ তোমার কাছে হ্যাপিনেস মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার নেই। অর্থাৎ তোমার অপ্রাপ্তিকে তুমি হ্যাপিনেস বলে মিন করছো। খুব মানে ব্যাপারটা খুব র্যাডিক্যাল, ভাবতে গেলে প্রথমে ধাক্কা লাগে, কি বলতে চাইছে ফ্রয়েড। অর্থাৎ তোমার কি নেই সেইটাকে তুমি হ্যাপিনেস বলে চিহ্নিত করছো। কিভাবে চিহ্নিত করছো? বিকজ ইউ আর সিইং দ্যাট বিং ইউজড বাই ইওর নেইবার। এখন তুমি যদি এভাবে তোমার হ্যাপিনেসকে খোঁজো যে কি আমার কাছে নেই, কি আমার নেইবারের কাছে আছে, এবং নেইবারের কাছে যেটা আছে সেটাকে আমাকে পেতে হবে, তাহলে আমি হ্যাপি হব, তার মানে অ্যাকচুয়ালি তুমি তোমার হ্যাপিনেস খুঁজছো না, তুমি তোমার নেইবারের কাছে কি আছে এবং সেটা তোমার নেই, এবং সেটা তুমি পেলে হ্যাপি হবে। অটোমেটিক তোমার হ্যাপিনেসটা দেখো তৈরি হচ্ছে একটা অপ্রাপ্তির জায়গা থেকে। কি নেই? ল্যাক। খুব সিম্পলি পুট, তাহলে এই যে ল্যাক,
এই যে এক ধরনের অ্যাবসেন্স, এই যে এক ধরনের ইনকমপ্লিটনেস, এইটার থেকে তুমি হ্যাপি হওয়ার চেষ্টা করছো। এবং যার ফলে কি হচ্ছে, তুমি অ্যাকচুয়ালি যেটাতে তুমি হ্যাপি হওয়ার চেষ্টা করছো সেটা তোমাকে কোনোদিনই হ্যাপি করতে পারবে না। কারণ তুমি তো ল্যাক থেকে, তুমি তো অপ্রাপ্তি থেকে হ্যাপিনেসটাকে খুঁজছো। ফলে তুমি কোনোদিনই আর কমপ্লিট হতে পারবে না, ইনকমপ্লিটের জায়গা থেকে হ্যাপিনেস খুঁজছো। সো অটোমেটিক তুমি অ্যাকচুয়ালি ইনকমপ্লিটেই থাকবে, কোনোদিনই কমপ্লিট হতে পারবে না। এবং যার ফলে কি হবে, তোমার মধ্যে দু রকমের রিয়াকশন তৈরি হবে। একটা নিউরোটিক, যেটা আমরা ভার্জিনিয়া উলফের গল্পগুলোর মধ্যে দেখতে পাবো। কিরকম নিউরোটিক? এই যে কনস্ট্যান্ট সেন্স অফ এনভি, কনস্ট্যান্ট সেন্স অফ রিফট, কনস্ট্যান্ট একটা ইররেশনালিটি, এমন কিছু কাজ করবে যেটা অ্যাকচুয়ালি তোমার করা হতো না। প্রচন্ড রেগে গেলে, রেগে গিয়ে দেখা গেল তোমার বন্ধুকে একটা ডিম ছুঁড়ে মারলে, বা ওর একটা কিছু চুরি করে নিলে, প্রচন্ড কিছু, মানে সামথিং, সাম কাইন্ড অফ এন অ্যাবনর্মালিটি। এই যে আমি বলছি না, বিয়ে বাড়িকে কেন্দ্র করে হয়তো এমনই উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করলো যেটা অ্যাকচুয়ালি তোমার করার কথা না, বা তুমিও ভাবনি তুমি ওরকম হ্যাপিনেস খুঁজছো, কিন্তু তুমি প্রচন্ড করতে শুরু করলে, এবং যেটা অ্যাবনর্মাল। সো সাম কাইন্ড অফ এন অ্যাবনর্মালিটি তোমার মধ্যে তৈরি হবে, বিকজ তুমি হ্যাপিনেস বলতে কি এটা তুমি জানোই না। তুমি এমন জিনিস খোঁজো যেটা তোমাকে হ্যাপি করতে পারে না। তুমি তোমার নেইবারের চোখ দিয়ে কিছু খোঁজো যেটা অ্যাকচুয়ালি তোমাকে হ্যাপি করতে পারে না। এইরকম একটা মডার্ন ওয়ার্ল্ড যেখানে খুব ইম্পর্টেন্টলি, এক, নিউরোটিক; সেকেন্ড, তোমাদের মধ্যে কিছু হিস্টেরিয়া; থার্ড, দেখো খুব খুব সিম্পল ওয়েতে পুট করতে গেলে, একটা সেন্স অফ অ্যালিনেশন, অর্থাৎ কোথাও যেন তুমি সবার থেকে বিচ্ছিন্ন, অ্যালিনেটেড। এটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে ইনফ্যাক্ট সমস্ত ভিক্টোরিয়ান থিঙ্কাররা, দিস থিং কল অ্যালিনেশন। দেখো এইটুকু সামান্য ট্রেলার দেখলে চরিত্রগুলোর মধ্যে দেখো একটা সেন্স অফ অ্যালিনেশন। একটা বাচ্চাকে বলতে হচ্ছে আই লাভ ইউ মাই মাদার, আই লাভ ইউ মম, মানে কোথাও একটা যেন কমিউনিকেশন গ্যাপ। মানে এটা বাচ্চাটা কি বলতে হচ্ছে, না হলে পরে মা হয়তো শুনতে পাচ্ছে না, বাচ্চাটাও হয়তো কোথাও একটা ক্রাইসিস ফিল করছে যে মা ইজ নট গিভিং হিম এনাফ অ্যাটেনশন। তোমরা যদি সিনটা, যে সিনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বাচ্চাটাকে ওরা একটা নার্সারিতে রাখে, রেখে এই মেয়ে, এই মহিলাটির সাথে একটা অ্যাফেয়ার হচ্ছে একটা লোকের। অ্যাকচুয়ালি এই সিনটা হচ্ছে ঠিক সেই তার আগের মুহূর্তটা, শি ইজ ড্রাইভিং দ্যাট বয় টু এ নার্সারি where she will drop him, and after that she will move to her lover. She has, divorced from her husband, and she would spend a one nice day, with her lover. So just তার আগের মুহূর্ত, that child is saying that I love you mom. you know this is the way modern world is. আমার মনে হয় এই খানিকটা তোমরা এই মডার্ন ওয়ার্ল্ডের সাথে রিলেট করতে পারছো না, বা পারবে, এইটুকু ভেবে যে আমাদের কিন্তু এখনো সেইভাবে এই ওয়ার্ল্ড গুলো, মালদা বলো, রায়গঞ্জে বলো, এখনো সেভাবে ঢোকেনি। বাট ইফ ইউ আর লিভিং ইন দিল্লি, ইফ ইউ আর লিভিং ইন ব্যাঙ্গালোর, ইফ ইউ আর লিভিং ইন মুম্বাই, তাহলে হয়তো এটা খুব ভালো করে, তো চণ্ডীগড়, দেখবে এগুলো খুব ভালো করে ব্যাপারগুলো বোঝা যায়। একটা দিন হঠাৎ হাজবেন্ড ওয়াইফ দেখা যাচ্ছে, হয়তো এক বছরে একবারও দেখা হয় না। হাজবেন্ড হয়তো চাকরি করে সাপোজ মিডল ইস্টের কোনো একটা জায়গায়, ওয়াইফ চাকরি করে দিল্লিতে। সো কোনো একদিন, বছরে একদিন কোনো একটা পার্টি করার জন্য সবার দেখা হলো, একটা খুব পার্টি হলো, হইচই হলো, এন্ড এগেন দে পার্ট। দ্যাট সর্ট অফ ইনস্ট্রুমেন্টাল। আমার মনে হয়েছে, আমি নিজে যেটুকু পড়াশোনা করে এখনো বুঝছি বা বুঝতে পেরেছি, সেটা হলো মোটাল পৃথিবীটায় সমস্ত রাইটাররা ভিক্টোরিয়ান পিরিয়ড অনওয়ার্ডস যদি কোনো একটা বিষয়কে নিয়ে খুব ক্রিটিসাইজ করছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি। কালকে আমরা থ্রু আউট দ্য কনফারেন্স যে কয়েকটা খুব ব্রিলিয়ান্ট লোকজন ইন্টারঅ্যাক্ট করছিলাম, সবাই একটা কথা বলছিল, এবং এটা এটা খুব খুব মানে আজকের যুগে দাঁড়িয়ে আমরা বলছি, আজকের থেকে 100 বছর আগে ইংল্যান্ডে বা 100 বছর আগে ফ্রান্সে এগুলো নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের সবকিছু খুব ইনস্ট্রুমেন্টাল। পরীক্ষায় পেতে হবে নাম্বার, তার জন্য একটা নোট মুখস্থ করে নিলে ইংরেজি অনার্স পড়া হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা বছরে সাপোজ আমার ছেলের বার্থডে সেলিব্রেট করতে হবে, চলো মিডল ইস্ট থেকে একটা প্লেন খরচা করে কোনো একটা বিশাল জায়গায় গিয়ে আমি ছেলের বার্থডে সেলিব্রেট করলাম, ব্যাস ওইটুকুতে আমার দেখানো হয়ে গেল যে হাউ কেয়ারিং আই অ্যাম অ্যাজ এ ফাদার টু মাই সন। বা কোনো একটা দিন বিয়ে বাড়িতে, ঠিক আছে, সারা বছর আমরা আত্মীয়রা বিভিন্ন সমালোচনা করি, একে অপরের সাথে ঝগড়া করি, কুটকাচালি করি, বাট ওই একটা দিন আমরা চলো একটুখানি হই হই করে নি, বিকজ ইটস অ্যান অকেশন অফ ম্যারেজ। এভরিওয়্যার দিস এমটিনেস, artificiality. You know not what you know not what makes you happy, or you look for happiness which
actually doesn't make you happy. So this absence of the happiness, এখন ফ্রয়েড বলছে এই অ্যাবসেন্সটা খুব ইম্পর্টেন্ট, এটাও বলছে ওয়াই ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাবসেন্সটার উপরে আমি দাঁড়িয়ে আছি। আমি অ্যাজ এ হিউম্যান বিং ইজ ডিপেন্ডেন্ট অ্যাপন অ্যাবসেন্স। তুমি বললে ওয়াই, উত্তরটা হচ্ছে তোমার যদি ওই 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 না পাওয়ার একটা ব্যাপার না থাকে, তাহলে তো তুমি কোনোদিন ছুটবে না হ্যাপিনেস গুলোর জন্য। কি হ্যাপিনেস? আমার বন্ধু একটা বাইক কিনেছে, আমাকে কিনতে হবে। এবং এই এই বাইক কেনার নেশাটা দেখা যাবে তোমাকে 5 মাস, 6 মাস, 4 মাস, 2 মাস প্রচন্ড তোমাকে এক ধরনের কি বলবো, এক ধরনের আই ডোন্ট হ্যাভ দ্য বেঙ্গলি, ইংলিশে যদি বলা যায় এক ধরনের ইনটক্সিকেশন, এক ধরনের ইনএব্রিয়েশন, তুমি একটু পাগল হয়ে যাচ্ছ, ওটা তোমাকে কিনতে হবে। তাহলে তোমার এই যে 5 মাসের জীবনটা দাঁড়িয়ে আছে কি নেই তোমার তার উপরে, তারপরে তুমি একটা নেই এর উপরে কিন্তু দাঁড়িয়ে আছো বেসিক্যালি। এরকম দেখবে অনেক নেই আছে আমাদের জীবনে, এটা নেই, ওটা নেই, সেটা নেই, সেটা নেই। এবং ওই নেই গুলোকে যদি একটা ওয়ান ফাইন মর্নিং ইউ ওয়েক আপ এন্ড ইউ ডিসাইড যে আমি আমার নেই গুলো নিয়ে বাঁচবো না, একটা দিন করে দেখো, আমি বলছি এক্সপেরিমেন্ট হিসেবে, যে আমি আমার নেই গুলোকে নিয়ে বাঁচবো না, দেখবে তোমার বাঁচাটাই ইটসেলফ উড বি ইন ক্রাইসিস। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার নেই গুলোকে নিয়ে যদি আমি না বাঁচি, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কারণ আমাকে বাঁচার প্রধান প্রিন্সিপালটাই হচ্ছে আমার মধ্যে একটা সেন্স অফ নেড থাকবে, ল্যাক, সাম কাইন্ড অফ এন ল্যাক। তার মানে আমরা অ্যাকর্ডিং টু ফ্রয়েড পার্মানেন্টলি পেরেনিয়ালি নিউরোটিক। প্রত্যেকের মধ্যে কিছু কিছু নিউরোটিক এলিমেন্টস আছে। কখনো প্যারানোইয়া আছে, কখনো সিজোফ্রেনিয়া আছে। ফর এক্সাম্পল, কতজন আমরা সিজোফ্রেনিয়া এবং সিজোফ্রেনিক না হলে এটা কোনোদিন তোমরা ব্যাখ্যাই করতে পারবে না, যে হঠাৎ করে কি বলে ছেলে বাবাকে খুন করে, কিসের জন্য খুন করছে, যে না সে তার বাবার কাছ থেকে সম্পত্তি চায়। এই যে ঘটনাগুলো আমরা নিউজ পেপারে এভরিডে রিপোর্টেড হতে দেখি, অদ্ভুত অদ্ভুত ঘটনা। ফর এক্সাম্পল, কিরকম ঘটনা, যে খুন করে তার বডি থেকে লিভার বার করে সেটাকে কুচি 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 করে রেখেছে। এগুলোকে যদি তুমি সিজোফ্রেনিয়া দিয়ে না ব্যাখ্যা করো, তাহলে কোনো কিছুতে ব্যাখ্যা করাই যাবে না। সাডেন একটা একটা সেন্স অফ ললেসনেস, হঠাৎ করে তোমার মনে হলো যে আমি আমার যে কোনো রকম বাঁধন, যে কোনো রকম ল থেকে নিজেকে মুক্ত করব, এবং আই উইল ডু সামথিং হুইচ হ্যাজ নো রেশনাল অ্যাকাউন্ট, নো রেশনাল ইন্টারপ্রিটেশন, নো রেশনাল এক্সপ্লেনেশন, রাইট? আই উইল ডু সামথিং অ্যাবসলিউটলি ইররেশনাল, absolutely irrational. মাথার মধ্যে I will, besmear my forehead with some kind of, vermilion, and I will, tie a turban around my head, and I will say that, oh, I am a proud national. তুই national না, লে তোকে আমি একটা সাপোজ কিছু করে দিলাম। This is schizophrenia. So, I mean, কালকের আমাদের কনফারেন্সের বিষয়টা ছিল on কি বল, populism in India. So I'm not going into that, কিন্তু ওগুলোর কিছু জিনিস তো থেকে যায়, সারপ্লাস এফেক্ট। সো তার মধ্যে একটা এগুলো নিয়ে আমরা সবাই অনেকেই আলোচনা করছিলাম যে কেন করে কেউ। এবং আমাকে যেটা, মানে আমি যেটা নিয়ে, আমাকে ওরাই বলেছিল একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে, এবং সেই বিষয়টা ছিল মূলত সাইকো অ্যানালিটিক্যাল আসপেক্ট অফ মডার্ন ম্যান, এবং সেখানে ফ্রয়েড এন্ড লাকা। তো যেহেতু আমাকে কয়েকটা দিন এগুলো ঘাটতে হচ্ছিল, এবং সেগুলোর সাথে আমি রিলেট করতে পারছি। আমি আজ থেকে 10 দিন আগে একজনের লেখা পড়ছিলাম, তিনি অ্যানথ্রোপোলজিস্ট, আর গত 10 দিন যাদের লেখাপত্র পড়তে হচ্ছিল তারা হচ্ছে সাইকো অ্যানালিস্ট। কিন্তু কোথাও যেন একই কথা বলছে সবাই, এবং এই কথাটাই আই গেস লিটারারি ক্রিটিকরাও বলছে ইন থ্রু আউট দ্য মডার্ন পিরিয়ড। সেটা কি কথা? যে পৃথিবীতে কিভাবে অ্যারাউন্ড দ্য টার্ন অফ লেটস সে 18th সেঞ্চুরি, সেকেন্ড হাফ অফ 18th সেঞ্চুরি, সবকিছু কি ট্রিমেন্ডাস ইনস্ট্রুমেন্টাল হয়ে গেল, সবকিছু ইনস্ট্রুমেন্টাল। যে ল্যাবে বসে একটা প্রাণীকে কেটে তার ফুসফুসকে দেখে, তার সাপোজ তার যে এন্টায়ার ইকোলজিটাকে দেখে, দেখবে তার কোনো প্রাণীটার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, ওর কাছে ওটা জাস্ট একটা অবজেক্ট, কেটে 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 দেখছে। আমি বলছি না সেটা দেখাটা ভুল, এটা কেউ বলছে না, কিন্তু কোথাও একটা অ্যাটাচমেন্ট তো থাকবে। আমি যে ঘরটাতে পড়াই, আমি যে বোর্ডটাতে, আমি এটা বলি, হয়তো বা তোমরা কেউ এটা সেকেন্ড টাইম শুনছো, যে বোর্ডটার মধ্যে আমি লিখি, যে বটলটা নিয়ে আমি লেটসে আমি কিছুটা নিজেকে রিফ্রেশ করি, যদি ওগুলো না থাকে, তাহলে হাউ আই অ্যাজ এন হিউম্যান বিং, অ্যাজ এ টিচার উড এক্সিস্ট? কখনোই সম্ভব না। অর্থাৎ আমার এক্সিস্টেন্সের সাথে কোথাও এগুলো রিলেটেড, বাট স্টিল আমি কি অসম্ভব ইনস্ট্রুমেন্টালি প্রিটেন্ড করি, ও একটা পেন, ওকে লিখে নিলাম, ব্যাস, পেনের রিফিল শেষ, আই থ্রো ইট অফ।
ও এটা একটা ল্যাপটপ 5-6 বছর ইউজ করলাম, পুরনো হয়ে গেল, সেল ইট অফ এন্ড দেন আই বাই দ্য নিউ ওয়ান। নো অ্যাটাচমেন্ট, কোনো কিছুই দেখবে আমরা এখন আর এমবেডেড ওয়েতে করি না। এই শব্দটাই বারবার করে সবাই বলে। কোনো কিছুই আমরা এখন গ্রাউন্ডেড ওয়েতে করি না। আমাদের জন্য সারাক্ষণ একটা খুব ফেমাস মিলান কুন্দেরার একটা নভেল আছে, দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং। সবকিছু কি লাইট, আনবিয়ারেবল হয়ে যায় একটা সময়ের পরে, এত লাইট। আমি আজকে একজনের সাথে অনেক বছর রিলেশন, 4-5 বছর, ওকে, তারপর আমার মনে হলো ওয়ান ফাইন মর্নিং আমার ওকে ভালো লাগছে না, আরেকজনের সাথে বিয়ে করে নিলাম। আবার কিছুদিন পরে মনে হলো ওকে, আই এম টায়ার্ড আপ, আই এম নট জাস্ট টায়ার্ড আপ, আই হ্যাড এনাফ অফ দিস রিলেশন, সো আই এম এক্সস্টেড, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে এনিমোর ইন দিস রিলেশন। সো না দিস সেন্স অফ, যেন মনে হচ্ছে এভরিথিং ইজ এক্সপেন্ডেবল এন্ড এভরিথিং ইজ সেলিয়েবল। ইমোশন সেলস, অ্যাটাচমেন্ট সেলস। এই ওয়ার্ল্ডটাকে চেনো, তাহলেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস মডার্নিজম, রাইট? এই পৃথিবীটা যে কি ট্রিমেন্ডাস এমটি, সেন্স অফ দ্য ইভিল, আমি বলছিলাম আগের দিন, সেন্স অফ এনুই, সমস্ত কিছুর মধ্যে একটা সেন্স অফ শিপ ব্রেক ইজ এভরিওয়্যার। আগের দিন বলছেন দের ইজ এ ক্র্যাক, দের ইজ এ ফিশিওর, সামথিং ইজ ফলিং আউট, ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, রাইট? এই পৃথিবীটা, এবং এটা বোঝার জন্য আমার মনে হয় একটু জাস্ট আমরা যেগুলো নিয়ে বেঁচে আছি আশপাশে, সেগুলো থেকে একটু জাস্ট বেরিয়ে ভাবো, তাহলেই দেখতে পাবে এগুলো কিন্তু এমনও নয় যে একেবারে সব লন্ডনে ঘটছে, সব নিউ ইয়র্কে ঘটছে, এগুলো আমাদের চারপাশেও ঘটছে। বাবা মায়ের অসুস্থ হয়েছে, টাইম নেই আসার, আমি লেটস সে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে 2টো নার্স রেখে দিচ্ছি, তারা ট্রিটমেন্ট করবে, আমি জাস্ট ওদের কাছ থেকে টাইম টু টাইম জেনে নেবো হোয়াট ইজ গোয়িং অন, দ্যাটস ইট। ইনস্ট্রুমেন্টালিটি, ফ্র্যাগমেন্টেড লাইফ। আমি আমাকে আর কোনো একটা হারমোনির অংশ বলে ভাবছি না। ফ্যামিলি, ট্র্যাডিশন, কালচার, এগুলোর পার্ট না। আমি একটা ফ্র্যাগমেন্ট, আমি একটা অ্যাটম, যেটা কিনা পোস্ট ইমপ্রেশনিজমের পেন্টিং গুলোর মধ্যে দিয়ে আসছে। আমি একটা অ্যাটম। সো দিস ইজ হাউ বিখ্যাত একজন ফিলোসফার মডার্ন পিরিয়ডে 1916 সালে উনি বইটা লিখছেন, 16 বা 15 হতে পারে, আই মে বি রং অ্যাবাউট দ্য টাইম, দ্য হিস্ট্রি অফ ফিলোসফি, বার্টন রাসেল। সো রাসেল বলছে মডার্ন পিরিয়ডটাকেও ডিফাইন করছে ইন টার্মস অফ লজিক্যাল অ্যাটমিজম। সো লজিক্যাল অ্যাটমিজম তার মানে হচ্ছে আমরা একটা অ্যাটম, এবং এই অ্যাটম গুলো একটা একটা জায়গায়, যেন যেরকম দেবে, ফর এক্সাম্পল তোমরা ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্স বোঝায় না, ওই যে সাবজেক্টে আমরা পড়তাম, ওই নিউক্লিয়াস আছে, চারপাশে অ্যাটম ঘুরছে, দ্যাট সর্ট অফ থিং। সো উই আর ইন দ্যাট লজিক্যাল অ্যাটমিজম, উই আর লজিক্যাল। এই শব্দটা খুব ভাইটাল, শব্দটা খুব হাস্যকর ইনফ্যাক্ট। সো আমরা কিসের এর সমস্ত কিছু একটা ব্যাখ্যা আছে। আমি কেন মা বাবার কাছে আসতে পারছি না, বিকজ আই হ্যাভ এ জব ইন নিউ ইয়র্ক অর মেবি ইন সুইডেন অর সামওয়্যার এলস, সেই জন্য আমি আসতে পারছি না। দেয়ার ইজ এ ডেফিনিট রেশনাল ইন্টারপ্রিটেশন ফর দ্যাট। এবং এই ইন্টারপ্রিটেশন গুলোর মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা অ্যাটম হয়ে উঠছি, উই আর লজিক্যালি অ্যাটম। এবং এই অ্যাটম গুলো এক একটা, দেখো লক্ষ্য করে, লোনলি, অ্যালিনেটেড এক একটা ফিগার। এবং এই অ্যালিনেশনটার ক্রিটিক হচ্ছে ভার্জিনিয়া উলফ, এই অ্যালিনেশনটার ক্রিটিক করছে তোমার জয়েস, এই অ্যালিনেশনটার ক্রিটিক করছে লরেন্স, and that is what the movie is talking about. Tremendous alienation, কতটা ইনস্ট্রুমেন্টাল। মা নিয়ে গেল, বাচ্চাটাকে ড্রপ করলে, এমনও আবার নয় কিন্তু যে মাকে আমরা খুব ভিলিফাই করবো বা ডেমোনাইজ করবো। মায়েরও কিছু প্রবলেমস আছে, মাকেও জীবনের কিছু লড়াই লড়তে হচ্ছে, এবং এই লড়াইগুলো লড়ার ফলে রিলেশনস গুলো কিভাবে সিভিয়ার্ড হয়ে যাচ্ছে। দেবে অনেকক্ষণ ধরে তুমি টানো কিছু গার্ডারকে, দেবে একটা পরে গার্ডার গুলো কেমন যেন ব্যাকাটারা হয়ে যায়, বা ওই স্ট্রেংথটা দেখবে হারিয়ে যায়। সো রিলেশনস গুলো তাই আসছে, ইটস লাইক এন অ্যাটম, একটার সাথে একটা কানেক্ট হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে, আবার একটা ক্রিস ক্রস করে যাচ্ছে, আবার একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। দিস এন আটার লোনলিনেস, সেন্স অফ লস। বিখ্যাত ভাবে র্যাম্বো বলছে, হোয়াট ইজ মডার্নিজম? র্যাম্বোকে জিজ্ঞেস করা হচ্ছে, রিম্বড উচ্চারণটা, ফ্রেঞ্চ পেইন্টার, তিনি বলছেন হোয়াট ইজ মডার্নিজম? ইটস আ প্যানোরামা অফ নাথিংনেস, প্যানোরামা অফ ফিউটিলিটি অ্যান্ড নাথিংনেস। এই লাইনটা না ইটস ভেরি স্ট্রাইকিং লাইন, প্যানোরামা অফ ফিউটিলিটি অ্যান্ড নাথিংনেস। এই নাথিংনেসটা ফিল করার জন্য না জাস্ট তুমি একটা দিন নিজেকে অবজেক্টিভলি, অর্থাৎ নিজেকে কোনো কিছুর মধ্যে ইনভলভ না করে একটু জাস্ট তাকাবে, লোকজনগুলোর আর্টিফিশিয়ালিটি দেখবে। শনিবার দিন দেখবে কিভাবে ওই স্টেশনের পাশে মন্দিরটাতে লোকে দেবে হুমড়ি খেয়ে পূজা করছে,
পাগলের মতো কেউ পূজা করছে, কেউ কাঁদছে, কেউ মা মা করছে, তারপরে দেখবে ওখান থেকে বেরিয়ে এসে খয়াক করে থু ফেলে দিল, কোন একটা কুকুর যদি সামনে আসে একটা লাথ মেরে দিল। ইটস এন আটার ইনস্ট্রুমেন্টালিটি। মানে ঈশ্বর মানে এমন একটা জিনিস যার সাথে আমি ওগুলোকে নিজেকে পরিষ্কার রাখা বা একটা অন্য কোনো প্রাণীর প্রতি দয়া, এগুলোকে আমি একসাথে দেখছি না। আমার মনে হচ্ছে ওইটা করলেই আমি আই উইল বি অ্যাবসলিউটলি পিওর ব্লেসেড। এবার আমি যে কোনো খারাপ কাজ করি আমাকে ঈশ্বর রক্ষা করবে। দ্যাট ইজ নট দ্য কেস। দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্টালিটি, যেটা কথা আমি বারবার করে বলছি, যেটা দেখলেই তোমরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো লেটস এইবার এই ইনস্ট্রুমেন্টাল, এই অ্যালিনেশন, এই এমটি, একটা ছোট্ট জিনিস আমি একটু বলা দরকার। সেটা হচ্ছে দিস, যেটা খুব বেঞ্জামিন বলে একজন ভদ্রলোক, খুব বিখ্যাত ক্রিটিক, ইনফ্যাক্ট ভদ্রলোক না, আমি যদি তোমাদের মডার্নিজম ক্লাস আরো কয়েকটা নিয়ে, মানে যদি ধরো সাপোজ টেক্সট গুলো পড়াতে থাকি, আমি সবচেয়ে বেশি যে লোকটার নাম করবো দ্যাট ইজ ওয়াল্টার বেঞ্জামিন। সেকেন্ড, হ্যাঁ, সো ওয়াল্টার বেঞ্জামিনের আইডিয়াস গুলোর মধ্যে যেটা খুব বিখ্যাত আইডিয়া, সেটা হচ্ছে দিস কল্ড এমটি হোমোজিনাস টাইম। আমার মনে হয় এই কথাটা তোমাদের কাছে প্রথম লাগলো, ব্যাখ্যাটা তোমরা আমার বিভিন্ন সময় শুনে থাকবে, আমি কখনো ইউজ করিনি আগের ইয়ার গুলোতে, বাট দিস ইজ দ্য লাস্ট ইয়ার। সো এখানে এবার শুনতেই হবে ওয়ার্ডটা, দিস হোমোজেনাস এমটি টাইম। নাও হোয়াট ইজ হোমোজেনাস এমটি টাইম? কিচ্ছু করতে হবে না বোঝার জন্য। জাস্ট সাপোজ তোমাদের বাড়িতে যদি একটা ক্যালেন্ডার থাকে বা একটা ক্লক থাকে, একটু তাকাও তাহলে বুঝবে। হোয়াট ইজ ক্লক? থিঙ্ক অ্যাবাউট দ্য ক্লক টাইম, যেটাকে আমরা এত ইম্পর্টেন্স দিই। আমি কিছুক্ষণ আগে লিখলাম 12:15, 12:20 ক্লাস, মানে ওই 12:20 সো সিগনিফিকেন্ট ফর মি, রাইট? তোমাদের কাছেও সিগনিফিকেন্ট ইকুয়ালি, ওই টাইমে ইউ উইল বি লগিং ইন। সো হোয়াট ইজ ক্লক বেসিক্যালি? প্রত্যেক দিন 6টা হয় সকালবেলায়, বিকেলে 6টা হয়, আবার 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 6টা হয়, রাইট? তুমি যদি ক্লকটাকে একটু ভালো করে তাকাও, দেখবে একটা একটা অদ্ভুত এমটিনেস, কিচ্ছু নেই কিন্তু as such, কিন্তু আমরা আমাদের কাজ, প্ল্যান, চিন্তা ভাবনা দিয়ে ওটাকে মিনিংফুল করে তুলেছি। সো থিঙ্ক অ্যাবাউট ক্যালেন্ডার, 365 দিনে বছর। আরে 365 দিনে বছর হোক বা না হোক, সূর্য উঠবেই, কোনো একটা নির্দিষ্ট টাইমে সূর্য যাবেই, কোনো একটা নির্দিষ্ট টাইমে উইন্টার আসবেই, কোনো একটা নির্দিষ্ট টাইমে সামার যাবেই। এগুলো কিন্তু অটোমেটিক হয়, এগুলোর সাথে কিন্তু ক্যালেন্ডারের কোনো সম্পর্ক নেই। এগুলোকে ব্যাখ্যা করার জন্য, এগুলোকে বোঝার জন্য আমরা একটা ক্যালেন্ডার বলে একটা জিনিসকে তৈরি করেছি, রাইট? সো হোয়াট ডাজ ইট শো? হোমোজিনাস এমটি টাইম। হোমোজিনাস কেন? এমটি টাইমটা বুঝতে পারছো? দেখো ক্যালেন্ডারের দিকে তাকাও, অ্যাজ এমটি, লাল লাল দাগ, কোনো কোনো দিন ইন্ডিকেট করে এটা সানডে, নীল নীল দাগ, কোনো কোনোটায় আবার একটা শনিবারের জন্য অন্য একটা কালার ইউজ করে, হলিডে বলে একটা কিছু থাকে, দুর্গাপূজা আসে অন্য করো। বাট বেসিক্যালি দেখো আসছে প্রতি বছর একটা অদ্ভুত মোনোটনি রয়েছে, একটা একটা হামড্রাম রয়েছে, প্রত্যেকদিন 6টা বাজে, প্রত্যেকদিন বিকালে 6টা হয়, আবার 7টা হয়, আবার মোনোটনি, একটা সার্কুলার ওয়েতে আমরা সবকিছুকে ভাবছি, রাইট? এবং দেবে লক্ষ্য করে এই অ্যাপ্রোচটার মধ্যে একটা অদ্ভুত ইনস্ট্রুমেন্টালিটি আছে। 6টার সময় আমি চা খাই, দ্যাট ডাজন্ট মিন আমার চা খাওয়ার ইচ্ছেটা 6টায় হবে কি হবে না। বিকেল 7টা বাজলে আমার ইচ্ছে করে বন্ধ করে, কারণ এগুলো তোমার হ্যাবিট, এগুলোর সাথে কিন্তু ক্লকের কোনো সম্পর্ক নেই। তোমার যদি ক্লক বলে কিছু নাও থাকে, দেখবে একটা নির্দিষ্ট সময় তোমার ইচ্ছে করবে একটু আই শুড হ্যাভ এ টি, একটা নির্দিষ্ট সময় তোমার ইচ্ছা করবে আই শুড get out and have some kind of chat with my friends. That's something biological, right? That is something necessary for your existence. কিন্তু ক্লক বলে একটা জিনিসকে আমরা সেটার সাথে যোগ করে দিই। কি যোগ করে দিই? 6টা বাজলে চাটা খাবো, 7টার সময় একটা সিরিয়াল হবে। 7টার সময় সিরিয়াল হওয়ার সাথে একটা সম্পর্ক থাকতে পারে, বাট 7টার সময় তোমার একটু ইচ্ছে করছে রোজকার একই রকম কাজ করা থেকে একটু বেরিয়ে গিয়ে কোনো একটা সিরিয়াল বা কোনো একটা নিউজ আইটেম দেখতে, সেটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ঘড়িটার কোনো সম্পর্ক নেই। তুমি ঘড়িটাকে দিয়ে ওটাকে ব্যাখ্যা করছো, ইন্টারপ্রেট করছো, কোনোভাবে ওটাকে বোঝার চেষ্টা করছো, বেসিক্যালি ওটাকে তুমি ইন্টেলিজেবল বানাচ্ছ। আদারওয়াইজ তোমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু যে কেন কাশফুল ফুটলে দুর্গাপূজা আসে। দ্যাট ইজ দ্য ন্যাচারাল থিং, এরকমই হয়। এখন তুমি কাশফুল, দুর্গাপুজো, এগুলোকে সমস্ত কিছুকে একটা মাসের সাথে অ্যাড করে দিয়ে এবার তুমি মনে করছো অক্টোবর আসলে দুর্গাপুজো আসবে। তার মানে তুমি কতটা ইনস্ট্রুমেন্ট, এখানে দেখো এমটিনেসটার দিকে শুধু বারবার করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে চেঞ্জটা কি আসছে। কি এমটিনেস? তুমি আগে ইয়ারকে মাপতে কি হিসাবে, কখন কোন সিজন আসবে, কখন উইন্টার হবে, কখন সামার হবে। এখন তুমি সিজনকে কি হয় মাপো? ডিসেম্বর আসলে উইন্টার আসবে। ভাবনাটা সব পাল্টে যাচ্ছে কিভাবে। উইন্টার আসলে ডিসেম্বর আসবে না, ডিসেম্বর আসলে উইন্টার আসবে।
মার্চ আসলে সামার আসবে। সো সামার আসবে, ইটস এ ন্যাচারাল প্রসেস। অর্থাৎ তোমার সাথে যে একটা সামারের রিলেশন, তোমার এক্সিস্টেন্সের সাথে যে উইন্টারের রিলেশন, তোমার এক্সিস্টেন্সের সাথে যে সাপোজ যে কোনো একটা ফেস্টিভ্যালের রিলেশন, দেখো সেইভাবে কিন্তু এখন আর রিলেশনটা নেই। এখন রিলেশনটা হচ্ছে লার্জলি ওই থ্রু দ্যাট ক্যালেন্ডার, থ্রু দ্যাট ক্লক। কতটা ইনস্ট্রুমেন্টাল আমরা, প্রত্যেক দিন ঘড়ি দেখছি ব্যস্ততার সাথে, এই টাইমে আমাকে এই কাজ করতে হবে, এই টাইমে এই কাজ করতে হবে। অর্থাৎ আমার প্রত্যেক দিনকার জীবন ইম্পর্টেন্ট না, ওই ক্লক ওয়াইজ হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সো দিস ইজ কল্ড ক্লক টাইম, হোমোজিনাস এমটি টাইম। আলটিমেটলি হোমোজেনাস। ওয়াই হোমোজেনাস? দেখো একটা ক্যালেন্ডারের দিকে তাকাও, দেখো আমি একসাথে দেখতে পাচ্ছি 12 মান্থস, আমার পাশেই ক্যালেন্ডার বলে আমি তাকাচ্ছি। এটা হোমোজেনাস সেন্স। ও আচ্ছা, বছর শুরু হচ্ছে 1 জানুয়ারি দিয়ে, শেষ হবে 31 ডিসেম্বর। এটা হোমোজেনাস সেন্স তৈরি করলাম। কিন্তু এই হোমোজিনাস সেন্সটা দেখবে অ্যাকচুয়ালি এমটি, ইট শোজ নাথিং। হ্যাপি নিউ ইয়ার বলে আমরা কদিন পরেই টেক্সট করব সবাই সবাইকে, ইট শোজ নাথিং। আমার ইয়ার কেউ আমরা উইশ করেছিলাম 2019-এ হ্যাপি নিউ ইয়ার, যারা যারা ইউজ করেছিল তারা এবার একে অপরকে পেটাতে শুরু করো। তুই আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছিলি, এটা 2020 হলো। আই মিন, হাসার সাথে সাথে আমিও হাসছি, এবং আমার মনে হয় এই হাসার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করো যে ওই মেসেজটা কতটা এমটি, হোমোজিনাস এমটি টাইম। সো দিস ইজ দ্য চেঞ্জ। হ্যাঁ, তাহলে এর আগে কি ছিল? আগে টাইম ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সের সাথে একেবারে টাইড আপ। তোমার একটা নির্দিষ্ট সময় বছরে তুমি চাষবাস করো, সেই জন্য ওই সময়টা সামার। তোমার উইন্টারের টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সমস্ত চাষবাসের ফসলগুলোকে তুলে নিয়ে এসে ঘরে স্টোর আপ করা, মাঠগুলোকে আবার নতুন করে চাষযোগ্য করে তোলা, এবং তারপরে উইন্টারের শেষে আবার চাষ করা। সো বেসিক্যালি তুমি উইন্টার ধরে মাথায় ছিল না, তোমার মাথায় ছিল আমাকে এই টাইমে চাষ করতে হবে। ঈশ্বরের সাথে তোমার সম্পর্কটা এরকম ডিট্যাচড হইতে ছিল না, যে অক্টোবর আসবে তারপরে দুর্গাপুজো করবো, 4টা দিন করে নেবো, 4টে দিন বা কোনো একটা দিন ঈদ হবে, আমি একটু নামাজ পড়ে নেবো, তারপরে আবার আমি যেই কাজ সেই জীবনে বেরিয়ে যাবো। এরকম সম্পর্ক ছিল না। সম্পর্কটা ছিল আরো বেশি কানেক্টেড, ইমোটিভ, এমবেডেড, গ্রাউন্ডেড। তুমি অ্যাকচুয়ালি কিন্তু ইয়ারকেই ভাবছো দুর্গাপূজা দিয়ে। ওই সময়টা পুজো করব, সারা বছর তাকে মনে রাখবো, আবার আমরা একটা নির্দিষ্ট সময় তার জন্য কিছু কিছু প্রস্তুতি নেব। দ্যাট ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট অফ টাইম। আর তুমি এখন ভাবছো ওকে অক্টোবর আসবে, ও ডিসেম্বর আসবে, জিসাস মারা যাবে বলছি, সরি, জন্ম নেবে। সো আই মিন, এই যে চিন্তা ভাবনাটাকেই আমরা বলছে বেঞ্জামিন এমটি, হোমোজেনাস এমটি টাইম। অর্থাৎ আগে এক ধরনের টাইমের সাথে আমরা অভ্যস্ত ছিলাম, যেই টাইমে ঈশ্বরের সাথে আমাদের কোনো ফারাক ছিল না, আমরা নিজেদেরকে ঈশ্বরের অংশ মনে করতাম, ঈশ্বর আমাদের অংশ বলে মনে করতাম। আজকে আমাদের কাছে ঈশ্বর হচ্ছে অক্টোবর মাস, তারপর আমি সারা বছর ঈশ্বরকে না মনে রাখলেও হবে, আবার ওই পরীক্ষার সময় মনে রাখবো এপ্রিল মাস বা কোনোভাবে আবার ডিসেম্বরে। দিস ইজ এমটি হোমোজেনাস টাইম। ওকে, সো এই যদি টাইমের কনসেপ্ট হয়, এই টাইমের কনসেপ্ট থেকে আমাদের মধ্যে জন্ম নিচ্ছে এই ধরনের সেন্স অফ অ্যালিনেশন, এই ধরনের সেন্স অফ লোনলিনেস। এবার লেটস সি এই লোনলিনেস গুলো আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন পাচ্ছে ইন লিটারেচার। আগের দিন আমরা এগুলো দেখেছি। সো গোয়িং থ্রু ইট কুইকলি। স্ক্রিমটাকে আমরা আগের দিন খুব আলোচনা করছিলাম, দেখতে পাচ্ছ তো সবাই পিকচারগুলো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে অভি? আচ্ছা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সো স্ক্রিমটাকে আলোচনা, আচ্ছা ওকে, সো স্ক্রিমটাকে আমরা আলোচনা করছিলাম। দেখো এটাও সেই লোনলিনেস এর একটা এক্সপ্রেশন। ইমপ্রেশনিজমকে আমরা আলোচনা করছিলাম। ইমপ্রেশনিজমকে আমরা বলছিলাম কিভাবে আমরা যেহেতু আমরা প্রচন্ড, মানে বুঝতেই পারছো, আমরা কিন্তু আর রিয়েল নেই, রাইট? রিয়েল ওয়েতে এক্সিস্ট করা মানে কিন্তু হচ্ছে, যেটা আমি আগে বলছিলাম, হোমোজেনাস এমটি টাইমের আগে যেরকম ছিল, অর্থাৎ মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক কতটা ইন্টেন্স ছিল, কোনো ওর মাঝখানে কোনো কিন্তু বার ছিল না, এটা ঈশ্বর এটা মানুষ নয়। These two were related. Think about Jesus, he was a human being. Think about prophet, think about Krishna, think about anybody actually, I mean they were revolutionary. ইনফ্যাক্ট কেউ বলে পৃথিবীতে সবচেয়ে বড় রেভলিউশন যারা করেছে তাদেরকে আমরা ঈশ্বর বানিয়ে দিয়েছি। They were revolutionaries, they changed the things around them. এতগুলো লোককে ইন্সপায়ার করেছে। আমরা যদি আজকে একটা বন্ধুদেরকে ডাকি আমার কোনো ক্রাইসিসে, দেখবে 4টে বন্ধু আসবে। But think about, Jesus or prophet or anybody. হাজার হাজার কোটি কোটি লোককে ইন্সপায়ার করেছে। So they were revolutionary, যেই যুগটাকে আমাদের পৃথিবীতে বলা হয় অ্যাক্সিয়াল এজ।
অ্যাক্সিয়াল এজ কোনটা? অ্যাক্সিয়াল এজ হচ্ছে লার্জলি ওই 500 বিসি থেকে শুরু করে 1000 এডি, অর্থাৎ 1500 বছরকে বলা হয় অ্যাক্সিয়াল এজ। অ্যাক্সিয়াল কেন? কারণ এই সময়টাতে পৃথিবীর যাবতীয় অ্যাক্সিয়াম গুলো তৈরি হয়েছে, পৃথিবীর যাবতীয় চিন্তার খুঁটিনারি জিনিসগুলো তৈরি হয়েছে। এই 1500 বছরেই বুদ্ধা এসছে, জৈন এসছে, মহাবীর এসছে, প্রফেট এসছে, জিসাস এসছে, কৃষ্ণা এসছে, পৃথিবীর সমস্ত রেভলিউশনারিরা এসছে এই 1500টা বছর। পরের 1000টা বছর রাদার ওয়াজ ডাল, অর্থাৎ এই 1500 বছর যা যা চিন্তা তৈরি করে দিয়ে গেছে, আজকেও আমরা সেই চিন্তাগুলোর সাথে গ্র্যাপল করছি। We are still warming our mind around those issues. Still, ওই 1500 বছরের যা যা করে দেওয়া, ওই বুদ্ধিজমের চিন্তা, ওই হিন্দুইজমের চিন্তা, ওই ইসলামের চিন্তা, দেখবে আজও আমাদের বিভিন্ন রকম থিঙ্কিং প্রসেস গুলোর সাথে অ্যাটাচড হয়ে রয়েছে। আমরা ভাবছি আজ ওরা যা ভেবে গেছেন, অ্যাকচুয়ালি সোসাইটি, পলিটিক্স, রিলিজিয়ন, অ্যাজ ওয়েল অ্যাজ লিটারেচার, যা যা, পৃথিবীর সবচেয়ে বড় লিটারেচার তো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট। পৃথিবীর সবচেয়ে বড় লিটারেচার কিন্তু প্রত্যেকটা দেখবে রিলিজিয়াস টেক্সট গুলো, রাইট? সো ইউ গো টু গীতা, আমরা তো যাই, পৃথিবীর সবচেয়ে বড় রিলিজিয়াস টেক্সট এবং অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবীর সবচেয়ে বড় লিটারারি টেক্সট। লিটারেচার প্রথম তৈরি হচ্ছে ইন দিস রিলিজিয়াস টেক্সট। সো এখান থেকে ফিলোসফি, এখান থেকেই পলিটিক্স, এখান থেকেই সোশিওলজি, এখান থেকেই বিভিন্ন রকমের অ্যানথ্রোপোলজি, সব তো এই টেক্সট গুলো থেকে। সো এইটাকে জন্য বলছি আমরা অ্যাকশিয়াল এজ। এখন এই অ্যাকশিয়াল এজটা তো চলে গেছে, এখন আমরা যে এজটাতে বাস করি, দিস ইজ অ্যান আর্টিফিশিয়াল এজ, যেখানে ওই হোমোজেনাস এমটি টাইম, তার মধ্যেই আমরা ঘোরাফেরা করছি, যেখানে আমাদের সমস্ত কিছুর মধ্যে একটা অ্যালিয়েনেশন, নিউরোসিস ইত্যাদি ইত্যাদি। এখন এই যুগে দাঁড়িয়ে রিয়েল বলে অ্যাজ সাচ কিন্তু আর কিছু নেই। এগুলো আছে, সেটা হচ্ছে বিভিন্ন টাইপস অফ ইমপ্রেশন, বিভিন্ন টাইপস অফ এক্সপ্রেশন এন্ড ব্লা ব্লা ব্লা। সো ইমপ্রেশনিজম আমরা আগের দিন আলোচনা করেছি, মনের কথা বলেছি, বিখ্যাত এই প্যারিস টুইটের কথা বলেছি। এই ছবিটাও না ইটসেলফ শোজ হোয়াট ইজ অ্যালিয়েনেশন। দিস ইজ দ্য অ্যালিয়েনেশন, you know. It's rainy day, nobody is talking with anybody actually. Not a particular, but you can identify any couple who are actually conversing. They are all either looking up, দেখো এদের গেজ গুলোর দিকে তাকাও, they are all looking towards something. What they are looking to, we don't know, right? So I mean, everybody is walking, meditating, একটা solemnness, এই ছবিটা দেখলে এই ওয়ার্ডটা মাথায় আসে, solemn, একটা solitary solemnness, right? So moving, এটা যদি ইমপ্রেশনিজম হয়, now let's look at symbolism. সিম্বলিজমের মেইন জায়গাগুলো কি কি? সো যেহেতু তোমাদের এই পিপিটিটা আছে, ওই জন্য আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট কুইকলি, was both an artistic and literary movement. Impressionism was artistic movement, সেখান থেকে কিছু কিছু জিনিস লিটারেচারে এসছে, but this one was both an artistic and literary movement. একটা জিনিস মাথায় রেখো যে টেগোর was very inspired by symbolism, right? ইনফ্যাক্ট টেগোরের এতটাই সিম্বলিজম দ্বারা ইন্সপায়ার্ড, ও কিন্তু কোনোদিনই আর মডার্ন কোনো টেকনিককে ইউজ করেনি, এই টেকনিকটাকে সবচেয়ে বেশি ইউজ করেছে, অ্যালেগরি অ্যান্ড সিম্বলিজম। সো it's an artistic and literary movement that suggests ideas through symbols, emphasize the meaning behind the forms, lines, shapes and colors, right? So দেখো কি কি জিনিস আসলো, ভেরি ভাইটাল, কিন্তু এগুলোকে জাস্ট এটা ক্যাজুয়ালি নিও না। ফর্মস, লাইনস, শেপস, কালার্স, সো চারটে জিনিস, রাইট? Symbolism was both an artistic and a literary movement that suggests ideas through আচ্ছা, এটা তো একই লাইন বারবার রিপিট করেছে। Symbolist combined religious mysticism, the perverse, the erotic and the decadent. Now I didn't talk about decadence much, but this is a very vital force in the entire literary modernism. So what is decadent? I mean, if you go to the dictionary meaning to something that is is gradually going down, something which is gradually turning decrepit, right? Something which is gradually withering, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সো কেন এই নষ্টের সেন্সটা ইজ সো ইম্পর্টেন্ট? খুব সিম্পল, যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে একটা সময় পৃথিবীতে একটা গোল্ডেন পিরিয়ড ছিল, দ্যাট ইজ দ্য অ্যাকশিয়াল এজ। তারপরে পৃথিবীতে কি ছিল? মেডিয়েভাল অ্যান্ড দ্য রেনেসাঁ, যে সময় লোকেরা এত নলেজ জন্য এত চেষ্টা করেছিল, এত রকম নলেজের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল। কিন্তু থিঙ্ক অ্যাবাউট পোস্ট রেনেসাঁ, যে সময় থেকে অ্যাকচুয়ালি এরা ধরছে
পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্টালিটি দেখছি, এবং সেটা হচ্ছে মূলত এনলাইটেনমেন্টের পরবর্তীতে সবকিছু কিভাবে খুব আগে যখন কোনো একটা কিছু নলেজের জন্য কেউ খুঁজতো, ফর এক্সাম্পল ফার্স্ট যখন সে জ্ঞান চাইছে, নলেজ চাইছে, সে কিন্তু নিজেকে সেল করে দিচ্ছে ফর দ্যাট নলেজ। না, এই নলেজ চাওয়া আর আজকে যেভাবে আমরা দেখছি জ্ঞানকে, একটু জ্ঞান পেলে চাকরি বাজারে নিজেকে বেটার আপ করা যাবে, দেখো এটা আমার ডিফারেন্সটা দেখো। একজন নলেজের জন্য ইজ সেলিং আউট সোল, আর আজকে আমাদের নলেজটা হচ্ছে অনেকটা ওই ল্যাবে গিয়ে একটা প্রাণীকে কেটে দূর থেকে বসে দেখলাম, আমার সাথে যেন প্রাণীর কোনো সম্পর্ক নেই। এবং জ্ঞানটাও আমি ম্যাক্সিমাম কি চাইছি, এটাকে ইউজ করতে টু গেট ফার্দার ম্যাটেরিয়াল বেনিফিটস, and that shows the disjuncture between me and the knowledge. Knowledge is not part of me anymore. There is no pleasure anymore. I mean in knowledge, in acquiring knowledge. ওকে, এই ডিফারেন্সটা। সো ওই জন্য এবার এরা বলা শুরু করছে যে অ্যারাউন্ড দ্য টাইম অফ লেটস সে লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, 1870 ওরা বলছে ডিক্যাডেন্স শুরু হলো, এবং এটাকে পুরোটাই বলা হচ্ছে ডিকেড অফ ডিক্যাডেন্স। 1870 1890 ধ্বংস হয়ে যাচ্ছে, ওই গ্রেড গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ওই 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 ভ্যালুস, ট্র্যাডিশন, কালচার, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তার জায়গা কি নিচ্ছে? তার জায়গা নিচ্ছে অ্যানার্কি, যার জন্য আর্নল্ড ওই এসেটা লিখছে কালচারাল অ্যানার্কি। সো কালচার ইজ গ্র্যাজুয়ালি গেটিং ডিস্ট্রয়েড অ্যান্ড অ্যানার্কি ইজ সেটিং ইন। অ্যানার্কি বলতে কোনো ভ্যালুজ নেই, এবং আজকে যুগে আমরা ইটস ভেরি মাচ রিলেটেড টু আওয়ার কনটেক্সট, কোনো জন্য কোনো ভ্যালু নেই। ট্র্যাডিশন শব্দ দেখবে এখন আমরা খুব হাস্যকর শব্দ হিসেবে দেখি, কেউ যদি বলে এটা খুব ট্র্যাডিশনাল, তুমি ফট করে তোমার রিয়াকশন হবে আমি ওই সব মানিয়ে ফেলি না। হোয়াট ইজ ট্র্যাডিশন, হোয়াট ইজ নট? Tradition has become itself a bad word, right? And word that we all hate. So symbolist subject matter is typically characterized by an interest in occult, morbid, এগুলো বলার অপেক্ষা রাখে না, morbidity, dream world, melancholy, এই ওয়ার্ডটার দিকে তাকাও, evil and death. This is very significant as far as modernism is concerned. The sense of the ill and death, এবং এগুলো কিভাবে দেখাচ্ছে। Let's look at some of the pictures. Now এই পিকচারটার দিকে তাকাও, that's enough. আমার মনে হয় এর বেশি আর আচ্ছা, কিছু দেখতে বলার পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কি হবে? কেন গো, একটু আগে দেখতে পাচ্ছিল না? হ্যাঁ স্যার, এখন তো আবার দেখা যাচ্ছে না। সবাই তাই দেখতে পাচ্ছ না? না স্যার, দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আমরা তো দেখতে ও হুসেন, তাহলে বোধহয় ইন্টারনেটের জন্য। আপনি একবার স্যার ওই স্ক্রিন শেয়ারটাকে লিভ করে আবার পুনরায় করুন, শেয়ার করেন না। তুই নিজে লিভ করে ইয়ে কর, হয়ে যাবে। ও আচ্ছা, হুসেন একবার গিয়ে মানে লগ আউট করে আবার ঢুকবে, তাই তো? একবার করো তো হুসেন, লগ আউট করে একবার ঢোকো। আর যারা দেখতে পাচ্ছ তারা একটু দেখো ছবিটার দিকে। এই ছবিটা দেখলে ইভিল কাকে বলে, কাকে ডেথ বলে, কি অ্যালিনেশন, কাকে বলে আর্টিফিশিয়াল। দেখো লোকগুলো হাসছে, আনন্দ করছে। অ্যাকচুয়ালি লোক তো আনন্দ করছে না, করছে আমাদের ভিতরের স্কেলেটনটা, রাইট? সো দিস কেন এই স্কেলেটনটা? কারণ আমরা কখনো কখনো ভুলে যাই যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু স্কেলেটনস। এই স্কালটা ইজ সো ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে রিমাইন্ড করে যে অ্যাকচুয়ালি আমরা কারা। আমরা তো এই কতগুলো কঙ্কাল, রাইট? সেই কঙ্কালগুলোকে আমরা কত রকম ক্রিম মাখিয়ে, কত রকম চোখের মধ্যে কালি টালি দিয়ে পাউডার মেখে কিরকম বানাই, অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে আমরা। সো দিস সেন্স অফ ইভিল, সেন্স অফ ডেথ, সেন্স অফ এ ডেক্রিপিট, ডিক্যাডেন্স। দেখো এই হাসিটার দিকে দেখো, কতটা আর্টিফিশিয়াল। লাফিং ক্লাব, রাইট? সকালবেলা লোকেরা ঘুম থেকে উঠে হাসতে যায়, হাসলে নাকি ব্লাড প্রেশার, সুগার কমে, রাইট? এবং এই মাস্ক পরে থাকা, উই আর অল ওয়ারিং মাস্ক। ওয়াই ওয়ারিং মাস্ক? আবার সেই ফ্রয়েডের কথা, উই আর হ্যাপি অফ থিংস দ্যাট উই নো নট। সো দ্যাট সর্ট অফ থিং, মাস্ক পরে আছি আমরা একটা, এবং ভাবছি আমরা যেন খুব হ্যাপি, বাট উই আর অ্যাকচুয়ালি নট হ্যাপি। এবং এই ক্যারেক্টারটার দিকে তাকাও, বাকিদের মধ্যে দেখো ডিস্টিংক্টলি এই ক্যারেক্টারটার দিকে দেখো, এই অ্যাকচুয়ালি উপরের দিকে তাকিয়ে আছে, এবং এই হয়তো একমাত্র ফিল করতে পারছে দ্য সেন্স অফ দ্য লোনলিনেস, অ্যালিনেশন, রাইট? বাকিরা দেখো কি সুন্দর নিজেদেরকে হ্যাপি না থাকলেও হ্যাপি থাকার প্রিটেন্ড করছে। একমাত্র এই চরিত্রটি ইজ ফিলিং দ্যাট লোনলিনেস। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট। স্যার এর আগে
হ্যাঁ বলো বলো এর আগের ছবিটাতে স্যার উপরে স্কেলটনের বলো স্কেলটনের একটা কে ছিল ওটা বুঝলাম না। এক সেকেন্ড। সব তো আমি তোমাকে বলতে পারবো না ছবিটা কি ভেবে সম্পূর্ণ করে, কিন্তু ছবিটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটুকু বোঝা, এটা ধরো কোনো একটা ইভিল স্পিরিট যে আসছে, this constant threat of some kind of an evil spirit. Evil is not something which is part of Saturn anymore. বুঝতে পারছো? আগে আমরা রিলিজিয়ন আমাদেরকে বুঝিয়েছে এরকম ভাবে যে evil is something which is in the hell. So there is a Saturn in the hell. এখন আর হেলে না, it's part of our existence. It's constant part of our existence. এবং এটা আমার মনে হয় খুব খুব সহজ, দেখবে আমরা এই আজকেই শুনলাম কালকেই শুনলাম করোনা হয়ে গেছে মারা গেছে সত্যি। এবং এই ঘটনাটা পর কি তোমার মনে হয় যে ডেথ ইজ সামথিং ফার অ্যাওয়ে ফ্রম আস? ইজ দেয়ার? প্রত্যেকদিন আমরা কত রকমের ইভিল কাজকর্মের মধ্যে দিয়ে বেঁচে আছি। সো ইভিল ইজ নট সামথিং হুইচ ইজ আউটসাইড অর হুইচ ইজ ইন দ্য হেল, ইট ইজ দেয়ার ইন আওয়ার এক্সিস্টেন্স, ইটস ভেরি মাচ ইনজেস্টেড ইন আওয়ার এক্সিস্টেন্স। এটাই বলতে চাইছে বারবার করে ইভিলের কনসেপ্টটা দিয়ে। লুক এট দিস পিকচার এগেইন, ইউ নো, দেখো এটার দিকে তাকাও, ইটস লাইক এ, এটা কি মনে হচ্ছে দেখে তোমরা বলো কি এটা? চোখের মতো লাগছে একটা। এক্স্যাক্টলি, চোখের মতো লাগছে না, চোখই, রাইট? সো দেখো লক্ষ্য করে চোখটা এবং মুখটা নিচে, এবং চোখটাই আমাদের মুখটাকে কন্ট্রোল করছে বেসিক্যালি, রাইট? এবং চোখটাই আমাদেরকে অ্যাকচুয়ালি, মানে চোখ ইজ সো ভাইটাল। আমরা মানে ভিজুয়াল সিগনিফিকেন্স অফ দ্য ভিজুয়াল, সবকিছুতে তাই দেখবে কিভাবে ভিজুয়াল গুলো আমাদেরকে কন্ট্রোল করে। চারপাশের পোস্টার, চারপাশের অ্যাড, চারপাশের বিভিন্ন রকমের ছবি, and that is the, you know, central element of our existence. এবং এই চোখটার কালারটা দেখো, is again black, এবং এই যে নিচে যে লোকটাকে কন্ট্রোল করে আছে তার দেখো শুধু মুখটা আছে, বডি নেই। so again it shows the alienation, fragment, শুধু মুখটা দেখো, there is no body। আর তো মুখটা কি, বডি যদি হোল হয়, কোনো একটা হারমোনি হয়, তাহলে কিন্তু মুখটা হচ্ছে শুধু তার একটা অংশ, ফ্র্যাগমেন্ট। সো কিভাবে চোখটা ইজ কন্ট্রোলিং আওয়ার ফ্র্যাগমেন্ট, এবং চোখটা তাকিয়ে আছে উপরের দিকে, once again looking for some kind of a hope, some kind of a redemption, searching for some kind of a redemption, মুক্তি, কোনো একটা salvation, কোনো একটা redemption, but there is no redemption in this world. We are absolutely there is this an irredeemably, we are stuck in this world, we are abandoned, we are lonely, there is no easy way to, you know, escape this world except the death. Now death ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে death is something that we don't experience, তাই না? মানে আমরা সবাই জানি ডেথে একটা মুক্তি, আমরা বলি বটে, বাট ডেথ ইজ সামথিং যেটা তো আমরা কোনোদিন আমার ডেথকে এক্সপিরিয়েন্স করতে পারবো না। একমাত্র এক্সপিরিয়েন্স যেটা আমি কোনোদিন পারবো না, কিন্তু ওইটাই আমাকে কন্ট্রোল করছে আমার এক্সিস্টেন্সকে, দ্যাট ইজ ডেথ, যেটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবো না। কেউ কারো ডেথ এক্সপিরিয়েন্স করতে পারে না, আমরা অন্যের ডেথ দেখি, বাট হোয়াট ইট মিনস টু ডাই, উই ডোন্ট নো ইট। যার জন্য দেখবে করোনা থেকে কেউ বেরিয়ে এসে লিখছে আমি মৃত্যুকে অভিজ্ঞতা হলো আমার, বাট দ্যাট ইজ নট দ্য কেস। তুমি কিছু পেইন পেয়েছো, কিছু সাফারিং পেয়েছো, মৃত্যুর অভিজ্ঞতা ইজ অ্যাবসলিউটলি অক্সিমোরন। অভিজ্ঞতা মৃত্যু, they cannot be clubbed together. So we are stuck, right? We are hung, sorry. We are hanging, and we are somehow hung, and there is a fragment, the wholeness of the body is absent. We just have a small head as a fragment hanging somewhere. So now এটা যদি সিম্বলিজমের উদাহরণ দেখলে দুটো ছবিতে, now look at this post impressionism, এইটা দিয়ে আমি আজকে শেষ করছি, but this is very vital, post impressionism ক্রমশ দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তোমরা ইমপ্রেশনিস্ট পেইন্টিং গুলো দেখছিলে, ওই জায়গাটা মনের পেইন্টিংটা দেখলে ছোট 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 পয়েন্ট দিয়ে, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি পয়েন্টিজম, আমি যাচ্ছি না অত ডিটেইলিং এ। সো এই যে পয়েন্ট দিয়ে একটা পিকচার রাখলো, দূরে একটা সান, একটা কোনো নৌকা, একটা শিপ চলে যাচ্ছে, এই যে কনস্ট্যান্টলি ক্যারেক্টার হারিয়ে যাচ্ছে পুরো ছবিটাই। আমি একবার চলে যাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ইয়েস, এইটা ছবিটার দিকে দেখো আস্তে আস্তে, তাও এখানে একটা বোট, একটা গাছের মতো কিছু, একটা কোনো সূর্য আমরা দেখতে পাচ্ছি মনের পেইন্টিং এ,
কিন্তু তোমার যত ইমপ্রেশনিজম আস্তে আস্তে এগালো, আরো 20 বছর পরে, মোটামুটি অ্যারাউন্ড দ্য টাইম অফ 1900, দেখা যাচ্ছে টোটাল পিকচারে আর কিছু নেই ভার্চুয়ালি, জাস্ট কতগুলো পয়েন্ট, কোনো ক্যারেক্টার নেই, কোনো ফিচার নেই, অ্যাবসলিউটলি জাস্ট কতগুলো ব্রাশগুলোকে এদিক থেকে ওদিক করা। there's a kind of, you have just simply, given some brushes around the canvas instead of any character, instead of anything, no object, no character, nothing. So constantly objectless হয়ে যাচ্ছিল ইমপ্রেশনিজম, যার ফলে কেউ কেউ বলছে পুরো ব্যাপারটা ভেগ হয়ে যাচ্ছিল, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছিল। পোস্ট ইমপ্রেশনিজম বলার চেষ্টা করছে যে এতটা অ্যাবস্ট্রাক্ট হলে চলবে না, অর্থাৎ কিছু ক্যারেক্টার, কিছু অবজেক্ট পেইন্টিং এ দরকার। ইয়েস, আমরা ইমপ্রেশনিস্ট হব, আমরা রিয়েল ওয়েতে পেইন্ট করব না, আমাদের কালারগুলো অনেক ব্রাইট হবে, কালারগুলো অনেক অন্য রকমের হবে, যেগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল ক্যারেক্টার সেরকম হবে না। আমাদের যে হিউম্যান বা যা যা অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলো রিয়েলিস্টিক অবজেক্ট হবে না, সেগুলো আমাদের ইমপ্রেশনিস্টিক অবজেক্ট হবে। কিন্তু তার মানে এটা না যে আমরা কোনো হিউম্যানই থাকবে না, কোনো অবজেক্টই থাকবে না, জাস্ট আমি টোটাল পেইন্টিং এ কতগুলো ব্রাশ মেরে দেবো। So post-impressionism is arguing that now we need to retain some, things. দেখো কি বলছে, rejecting interested in depicting the observed world, they instead looked to the memories, emotions, in order to connect with the viewers on a deeper level. Okay? So কি চাইছে এরা? Memories, emotions. Rather than merely represent their surroundings, they relied upon the interrelations of color and shape. এই শেপটাকে আবার ফিরিয়ে আনছে, which was gradually going on, just color ছিল। So shape to describe the world around them, right? So what you will get in these pictures, in these paintings rather, is basically emotions, memories, color and shape. Now একটু দেখা যাক, পোস্ট দেখো, পিকচারটা দিকে দেখো, রাইট? সো দেখো একটা শহর, একটা গাছ, এবং তারপরে এরকম এরকম সূর্য এন্ড দ্য এন্টায়ার আকাশটাকে পেইন্ট করেছে। ওয়াই দেখবে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে ডাইনামিক, কোনো কিছু কিন্তু আমাদের কাছে ফিক্স না, দেখবে ভেবে ওয়াই কোনো কিছু দেখবে থেমে নেই, এভরিথিং ইজ ইন এ ফ্লো। তুমি ক্লাস করছি, সূর্যটা একটু সরে গেল এখন, এবং এই যে সরে গেল, এটা কিন্তু আর ভার্চুয়ালি আমার জীবনে আর এইভাবে সূর্য আসবে না, রাইট? এই দিনে এই সূর্য আসবে না। সো সূর্যটা একটু সরে গেল, একটু মেঘগুলো হয়তো ঢেকে গেল, কোথাও একটু ধুলোগুলো উড়ে গেল, কোথাও একটু নতুন করে ধুলো পড়লো গত 1 ঘন্টায়। নাথিং ইজ ফিক্সড, ইভেন দো আই এম সিটিং ইন দিস চেয়ার, ইউ আর সিটিং সামওয়্যার এলস, দিস এ কনস্ট্যান্ট ফ্লো। দেখো এই ফ্লোটা দেখাচ্ছে কিভাবে পেইন্টিংটার মধ্যে। সো ইনস্টিড অফ পেইন্টিং এটা আকাশ, এটা জল, এটা অমুক, দেয়ার ইজ এ ফ্লো, রাইট? দেখো কি ব্রাইট কালার, কিন্তু একটা শেপ আছে, একটা বাড়ি আছে, রাইট? একটা কিছু গাছ টাইপের কিছু আছে। সো একেবারে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে না পোস্ট ইমপ্রেশনিজম। এইটাই হচ্ছে ভার্জিনিয়া উলফ বলো, বা এই যে তোমার 1910 এর যে এক্সিবিশনটার কথা বলছি আমি, সেটা ছিল পোস্ট ইমপ্রেশনিজমের ফার্স্ট এক্সিবিশন ইন ইংল্যান্ড, লন্ডন। সো পোস্ট ইমপ্রেশনিজমই হচ্ছে সেই আন্দোলন যেটার মধ্যে দিয়ে আমরা বলবো লিটারারি মডার্নিজম তৈরি হচ্ছে ইংল্যান্ডে। তার আগে বিভিন্ন জায়গায় হয়েছে, বাট ইংল্যান্ডে কিন্তু এই এক্সিবিশন এবং এই পোস্ট ইমপ্রেশনিজম ইজ ভেরি 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 ভাইটাল। অর্থাৎ ওরাও এই ফ্লো, stream of consciousness, stream, right? Consciousness-টা বাদ দাও এই মুহূর্তে, stream, this constant streaming of life, streaming of experience, streaming of consciousness. So what is consciousness? দেখো, stream of consciousness. What is consciousness? যে অংশগুলো আমি ফ্রয়েডের পড়ছিলাম, সেখানে অনেকটা জুড়ে কনসিয়াসনেস নিয়ে কথা বলেছে। So what is consciousness? আমি খুবই স্ট্রাইক করছিল আমাকে লাইনগুলো। একটা জায়গায় যেরকম বলছে, তুমি ধরো সাপোজ একটা কোনো কিছু নিয়ে কনসিয়াস হচ্ছ, একটা বটল নিয়ে কনসিয়াস হচ্ছ, বটলটাকে তুমি রোজই ইউজ করো, কখনো তাকাওনি, একদিন তাকালে এবং তুমি দেখলে ওর একটা ইউনিক শেপ আছে, ওর একটা ইউনিকনেস আছে, কিছু একটা এমন জিনিস আছে যেটা ওই বটলটাকে বটল বানিয়েছে ফ্রম এ পেন, ডিস্টিং ফ্রম এ পেন। পেন, বটল, তাহলে বটলের কিছু তো একটা আছে যেটা ওকে বটল বানায়, তার ইউজ ভ্যালু বলতে পারো, তার শেপের ভ্যালু বলতে পারো, যাই হোক, রাইট? সো তুমি যখন বটলটা নিয়ে কনসিয়াস হচ্ছ, তুমি দেখো এখানে দুটো প্রসেস তোমার মধ্যে এখানে প্যারালালি কাজ করছে। একটা কি, একটা হচ্ছে তুমি তোমার থেকে বাইরে বেরিয়ে আসছো, আদারকে দেখছো, আদার হচ্ছে বটল, আমি বটলটাকে দেখছি। সো তুমি সেলফ কনসিয়াসনেস থেকে বেরিয়ে এসে তুমি আদারের কনসিয়াসনেসটা, আদারকে চিনছো, মানে আদারের প্রতি কনসিয়াস হচ্ছ। এবং তুমি যখন আদারের প্রতি কনসিয়াস হচ্ছ, এখানেই ফ্রয়েড বলছে আরেকটা জিনিস ঘটছে, কি,
তুমি আবার নতুন করে তোমার সেলফকে দেখছো। সেলফ সম্বন্ধে তুমি কনসিয়াস ছিলে, তুমি মাউসটাকে দেখলে, মাউস সম্বন্ধে কনসিয়াস হচ্ছ, মাউসটাকে বোঝার চেষ্টা করছি, ইউনিকনেসটাকে ইত্যাদি। এবং যখন তুমি মাউসটা সম্বন্ধে ফুললি কনসিয়াস হবে তখন তুমি ভাববে এই ছোট্ট মাউসটা ছাড়া আমার পক্ষে ক্লাস নেওয়াটা এখন অসুবিধা হতো, বা এই ছোট্ট মাউসটা কতগুলো নলেজ আমার সামনে খুলে দিচ্ছে। অর্থাৎ এই মাউসটা ইজ অ্যাকচুয়ালি মেকিং মি হোয়াট আই অ্যাম, যেটা আমি বলি বোর্ডটা ইজ মেকিং মি হোয়াট আই অ্যাম, right? So my existence as a teacher is very much dependent on that classroom, that light, that fan, that board, that everything. তাহলে ওই লাইট, ফ্যান, বোর্ড ওগুলো শুধুমাত্র একটা অবজেক্ট না, ওগুলোই আমাকে বানিয়েছে। যখন আমি এটা ভাবছি তখন ফ্রয়েড বলছে এবার আমার মধ্যে কি তৈরি হলো, আমার মধ্যে তৈরি হলো একটা নতুন কনসিয়াসনেস, যেটাকে ফ্রয়েড বলছে ইন্টার কনসিয়াসনেস। কি ইন্টার কনসিয়াসনেস? যে একটা হচ্ছে আমি প্রথমে আমি আমার সম্বন্ধে কনসিয়াস হয়েছি, এবার আমি অবজেক্টটা সম্বন্ধে কনসিয়াস হচ্ছি এবং আমি রিয়েলাইজ করছি অবজেক্টটাই আমাকে বানিয়েছে। অর্থাৎ আমি একবার আমার মধ্যে ছিলাম, আমার মধ্যে থেকে বাইরে গেলাম, বস্তুটিকে দেখলাম, আবার আমি আমার কাছে ফিরে আসলাম। ফ্রয়েড এই ডাবল মুভমেন্টের কথা বলছে, একবার আমি অবজেক্টটাকে দেখলাম, আমার থেকে আমি বাইরে গেলাম, কিন্তু বাইরে গেলাম না ঠিক, অবজেক্টটাকে দেখার মধ্যে দিয়ে আমি আবার আমার মধ্যে ফিরে আসলাম। প্রথমে ছিল কনসিয়াসনেস, এবার হয়ে গেল ইন্টার কনসিয়াসনেস। অর্থাৎ আমি আর এই বস্তুর দুটো মিলে আমার মধ্যে একটা নতুন কনসিয়াসনেস তৈরি করলো, যেই কনসিয়াসনেসে আর আই নেই, আমি থাকবে না। তখন আমার এই কনসিয়াসনেসে আমার একটা নতুন অনুভূতি তৈরি হবে যে আমি এজ এ ব্যক্তি কত কিছুর উপর নির্ভরশীল, এই ল্যাপটপটার উপর নির্ভরশীল, ওই রাউটারটার উপর নির্ভরশীল। এগুলো না থাকলে who am I? So I am somewhere dependent on them. এরাই আমাকে বানিয়েছে। Inter consciousness, not just consciousness. So stream of consciousness actually কিন্তু আমাকে এই ইন্টার কনসিয়াসনেস, আমি এটা এখন মানে কাল কয়েকদিনের পড়ার পরে ভাবছি না, এগুলো আমি কোনো বুকিশ ওয়েতে বলছি না, কে কি বলেছে, আমি ফ্রয়েড পড়তে গিয়ে যেটা বুঝছি যে স্ট্রিম অফ কনসিয়াসনেস কিন্তু এরকম একটা ইন্টার কনসিয়াসনেসের দিকে নিয়ে যাবে। যখনই তুমি ভাবতে শুরু করবে বিভিন্ন রকমের জিনিসপত্র, ছোটবেলা কোনো একটা পার্ক, কোনো একটা ছোট্ট ঘটনা ছোটবেলা, বা কোনো একটা রিসেন্ট ঘটনা, সেটা যখন তোমাকে ভাবাচ্ছে, তার মানে কি তুমি আর তুমি থাকছো না, তুমি তখন ওই ঘটনাগুলোর সাথে, ওই ইভেন্টগুলোর সাথে একটা ইন্টিমেট রিলেশন তোমার তৈরি হচ্ছে, একটা ইন্টিমেসি তৈরি হচ্ছে, এবং রিয়েলাইজ করছো ওই ঘটনাগুলো না থাকলে তুমি থাকবে। সো ফর এক্সাম্পল ভার্জিনিয়া যখন মিসেস ড্যালওয়ে যখন ওই জানলাটা খুলছে আর দেখছে ছোটবেলায় ফ্রান্সে কোনো একটা পার্কে ওর বাবা ওকে দোল দিচ্ছিল, ওই সামান্য একটা দোল দেওয়া, এটা একটা মেমোরি, কিন্তু মেমোরির মধ্যে কতগুলো ইমোশন ঢুকে আছে। ওই মেমোরি আর ওই ইমোশন, যেটা পোস্ট ইমপ্রেশনিজম বলছে, দেখো দুটো মেন জিনিস, ওই মেমোরি আর ওই ইমোশন তোমাকে আজকের যুগে বানিয়েছে। তুমি যদি না থাকো, তোমার মধ্যে বান্ডেল অফ ইমোশনস আছে, এই বান্ডেল অফ ইমোশনস গুলো যদি না থাকে, তুমি কে? ওই মেমোরি গুলো যদি তোমার কাছ থেকে কেড়ে নি, তুমি কে? So how your existence is dependent on those memories, those bundle of emotions. So stream of consciousness হচ্ছে এক কথায় বলতে গেলে নিজেকে রিক্রিয়েট করা। আমি একরকম ভাবে ছিলাম, নিজের মধ্যে একটা অহংকার ছিল, আমিত্ব ভাব থেকে বেরিয়ে আসি, that is stream of consciousness. আমি এটা করেছি, আমি অমুক, আমি তমুক। কিন্তু আমি কখনো ভুলিনি, আমি কখনো এটা গুরুত্বই দিইনি যে আমি হলাম কিভাবে, বিকজ অফ দোজ থিংস। ওগুলো যদি নেই তাহলে আইটা থাকে। বেসিক্যালি মডার্নিজম যেহেতু আইটাকে প্রশ্ন করছে, মডার্নিজম যেহেতু আইটাকে নানান ভাবে দেখাচ্ছে যে আইটা অ্যাকচুয়ালি একটা কোনো সিঙ্গেল আই না, আইটা দাঁড়িয়ে আছে এরকম মাল্টিপল আই এর মধ্যে, অ্যাটমের মধ্যে বিভিন্ন রকম অ্যাটমস আর মুভিং অ্যারাউন্ড, এবং সেগুলোই আইটাকে তৈরি করছে। আই কোনো নিউক্লিয়াস না যার চারপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে, আইও ঘুরছে, অন্য বস্তু যেভাবে ঘুরছে আমিও সেভাবে ঘুরছি। অর্থাৎ মডার্নিজম বস্তু আর আমি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছে না। এটা একটা বস্তু আর আমি, অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, বিকজ আমার আই ইজ রোমিং অ্যারাউন্ড জাস্ট অ্যাজ এটাও রোমিং অ্যারাউন্ড, এটাও আমাকে তৈরি করছে ততটাই যতটা আমি এটার উপর ডিপেন্ডেন্ট। So you know that sort of relation, the relation between object and the self is no longer separated, is connected. The self is dependent on the object and the object is dependent on the self. কারণ তুমি দেখো, লক্ষ্য করে তুমি প্রত্যেকদিন হয়তো 50টা অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করো, 50 রকমের, ব্রাশ দিয়ে দাঁত মাজো,
স্পুন দিয়ে খাও, কত রকম অবজেক্ট, কিন্তু কটা অবজেক্ট তোমার ব্রেনের মধ্যে ঢোকে, কটা অবজেক্ট তোমার মেমোরিতে যায়? যায় না। তাহলে অ্যাকচুয়ালি কোনটা অবজেক্ট? সেটাই অবজেক্ট যেটা তোমার মেমোরিতে যায়। যেগুলোকে তুমি কেয়ারই করো না, যেগুলো তোমার মেমোরিতে যায়ই না, যেটাকে তুমি পাত্তাই দাও না। সকালবেলা কাপে সবাই চা খেয়ে এসছো, কাপটাকে দেখেছো? কাপটা তোমার কাছে অবজেক্ট না? অবজেক্ট না, জাস্ট রোজ খাও, খেয়েছো, দিয়ে দিয়েছো, কেউ একজন ধুয়ে রেখে দিয়েছে। যেদিন তাকাবে নেক্সট টাইম, কালকে যখন খাবে বা বিকালে যখন খাবে, একটু তাকাবে তো, যদি তাকাবে, যদি ওটাকে অবজার্ভ করো, তখন দেখবে ওটা অবজেক্ট হয়ে উঠছে। এবার যখন অবজেক্ট হয়ে উঠছে ওটা, তখন তুমি লক্ষ্য করবে তোমার সাথে ওটার একটা ইন্টিমেসি আছে, যেটা তুমি কোনোদিন অবজার্ভই করোনি, কোনোদিন দেখোই নি যে ইন্টিমেসিটা। সো একটা কথা ইন্টিমেসি আছে। তাহলে ওই অবজেক্টটা অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্ট না, ওটা তোমার এক্সিস্টেন্সের পার্ট, স্ট্রিম অফ কনসিয়াসনেস তোমাকে রিয়েলাইজ করায় তোমার এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি কোনো আই কেন্দ্রিক না, কত কিছু এর মধ্যে জড়িয়ে আছে। এক্সিস্টেন্স ইজ অ্যাবাউট সয়েলিং, সয়েলিং বলে একটা ওয়ার্ড আছে না, শোল্ডারিং এন্ড সয়েলিং। কাদা লেগে 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 দেখবে একটা বলকে খেলো মাঠে, দেখবে কাদা লাগে, কাদা লাগে, কাদা লাগে, কাদা লাগে। এবং ওই কাদাগুলো বাদ দিয়ে কোনো বল হয়? দোকানে যে সাজানো থাকে ওগুলো অ্যাকচুয়ালি বল মনে, আমার তো মনে হয় বল হচ্ছে মানেই সেখানে কিছু কাদা লেগে থাকবে, এক্সিস্টেন্সের বিভিন্ন গন্ধ লেগে থাকবে, ড্রেনে পড়ার কোনো একটা কালো দাগ লেগে থাকবে। ওগুলোর পরের যে বল আর দোকানে বিক্রি হওয়া বল, দেয়ার ইজ এ ডিফারেন্স। ডিফারেন্সটা বোঝো। দোকানে বিক্রি হওয়াটা একটা অবজেক্ট, যেটাকে তুমি গুরুত্ব দাও না, যাও পয়সা দিয়ে কিনে নাও। আর মাঠে খেলতে 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 তোমার ছোটবেলার মেমোরির সাথে এই যে বলটা লেগে আছে, কাদা মেখে, রং লেগে, মডার্নিজম বলছে এই বলটাকে ভাবো, ওই বলটাকে দেখো লক্ষ্য করে, অ্যাকচুয়ালি ওটা তোমার এক্সিস্টেন্সের পার্ট, ওটা একটা অবজেক্ট না, ওটা পার্ট। দোকানে যেটা বিক্রি হচ্ছিল ওইটা অবজেক্ট, পয়সা দিয়েছো, কিনে নিয়েছো, ডিডন্ট কেয়ার। কিন্তু এইটার প্রতি তোমার একটা কেয়ার থাকা উচিত, এটার প্রতি তোমার একটা অ্যাটাচমেন্ট থাকা উচিত, অ্যাসোসিয়েশন থাকা উচিত, কারণ এইটার সাথে লুকিয়ে আছে তোমার ছোটবেলা, এটার সাথে লুকিয়ে আছে তোমার ওই মেমোরি গুলো। যখন ওই বলটা দেখবে না, হঠাৎ করে বহু বছর পরে দেখবে ফ্ল্যাশ করবে মাথায়, ওই মাঠটা, বন্ধুগুলোর মধ্যে কিছু জনের সাথে সম্পর্ক আছে, কিছু জন নেই, এই স্মৃতিটা, ফেলে আসা সময়টা স্ট্রিমের মতো তোমার মাথা দিয়ে যাবে, কনসিয়াসনেস এর মধ্যে দিয়ে যাবে। এবং তুমি রিয়েলাইজ করবে তোমার কনসিয়াসনেস অ্যাকচুয়ালি তোমার কনসিয়াসনেস না, ইন্টার কনসিয়াসনেস। তোমার কনসিয়াসনেসের সাথে আরেকটা বস্তু জড়িয়ে আছে, অর্থাৎ তোমার কনসিয়াসনেস না এটা, ওটা ওই বস্তুর সাথে তোমার একাত্মতার কনসিয়াসনেস। It's a consciousness about your intimate relationship or relationality with that object. It's an intimate relationality with that object. And in that relationality of the object, yourself is actually premised. That is what it's saying. Time is already 30. So very quickly, আর দু একটা পেন্টিং দেখো, with that I will end. This is post-impressionism. At least human shape, characters are there, emotions are there. You can see that, right? Color, everything. At least একটা shape দেখো ফিরে এসছে ওই ছবিটার তুলনায়। সো আমি এখানেই থামছি, পোস্ট ইমপ্রেশনিজমের আর্ট নুভোতে আর যাচ্ছি না। সো দিস ইট। তাহলে আমরা এখন অবধি তিনটে জিনিস করলাম। প্রত্যেকদিন একটু ভূতের মতো লাগে, যদি তোমরা কেউ এখন একটু ভিডিওতে আসতে পারো তাহলে একটু বোঝা যায়, রোজ রোজ ভূতের মতো লাগে সবাইকে। কিছু আরো প্রশ্ন থাকলে ভালো হয়। এই তো দেখা যাচ্ছে এবার, আমি এতক্ষণ কিছু দেখছিলাম না, আমার সামনে স্ক্রিন খোলা ছিল আর কতগুলো স্লাইড ছিল, ছিল কাকে পড়াচ্ছে কি। এত ইনস্ট্রুমেন্টাল হতে ইচ্ছা করে না ইনস্ট্রুমেন্টালিটি কথা বলে। সো এনি কোয়েশ্চেন, এনিথিং ইউ ওয়ান্ট টু নো? বিশু কোথায়? মাঠে নাই কোনো? না স্যার, ছাদের উপরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো, কিছু প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারছো? তোমরা কিন্তু পড়তে শুরু করো এবার, একটা বই থেকে, হিস্টোরি লিটারেচার থেকে বা গল্পগুলো, একটা কোনো গল্প, সিনেমাগুলো একটু দেখো। আমার সিনেমাটা আমি আজকে শেয়ার করে দিচ্ছি, যদিও আমার মনে হয় সিনেমাটা পুরোটা নেই, যদি পুরো কেউ কোথাও থেকে বার করতে পারো একটু দেখো। হ্যাঁ, এই সিনেমাটা দেখো, আরেকটা সিনেমা আমি বলবো, দুটো তিনটে সিনেমা একটু দেখো। তোমরা চার্লি চ্যাপলিনের সিনেমাগুলো, মানে ইনস্ট্রুমেন্টালিটি কোন পর্যায়ে গেলে চ্যাপলিনের সিনেমাগুলো দেখবে। এমনিতে খুব হাসি, কিন্তু সিনেমাগুলো প্রচন্ড এই মেশিনেশন, যন্ত্র এবং যন্ত্রের জীবনের সম্পর্ক,
ওনার যন্ত্র কিভাবে একটাকে ইন্সপায়ার করছে বা ইফ নট ইন্সপায়ার একটাকে কিভাবে ইন্টারফেয়ার করছে, সুন্দর করে চ্যাপলিনের ছবিগুলো সিনেমা দেখতে। তো ওগুলো দেখো, ওগুলো কিছুটা দেখতে পারো। এগুলো করে মানে কলেজ করতে এগুলো শুরু করো, আর কিন্তু এমন না যে আরো 10 দিন পরে 15 দিন পরে। আর যদি পারো একটা কোনো নভেল যেটা আছে সিলেবাসে, কি নভেল আছে মডার্নিজম থেকে, কি নভেল আছে সেটা, কোন নভেল আছে এগুলো তো দুটো সাইডে পড়ার যে নভেল। স্যার আপনি যেটা নিউরোটিক এলিমেন্টসের কথা বললেন, ওই নভেলটার কথা, আনবিয়ারেবল কি যেন, খুব ভালো নভেল। আপনাদের কাছে